না এটাতে এর খালি আছে না ওটা হ্যাঁ ওটা খালি কোনটি দাঁড়ান দিলে আছে আমি কোন সাবজেক্টে ক্লাস ভালো কিসে শুনতে বসে ম্যানেজমেন্ট লেভেলের P2 আছে কোর্স স্যার হ্যাঁ P2 আসসালামু আলাইকুম পোস্ট করে দিয়েছে স্যার হ্যাঁ না এখন ঠিক আছে মনে হয় আগে কিছুক্ষণ আগে মনে আমি ওই যে ইয়েটা আসতেছিল না এবার আছে স্যার হ্যাঁ আসছে হ্যাঁ ঠিক আছে আমাদের পার্টিসিপেন্ট তো মোটামুটি চলে আসছে আমরা কি তাহলে শুরু করতে পারি ইনশাআল্লাহ হ্যাঁ এটা রেকর্ডিং দিছেন এটা রেকর্ডিং দিছি পার ইউনিট আলফা সেল করলে আমরা পাবো ওমেগা থেকে পাচ্ছি কৃষ্ণ স্যারেরও ইয়ে দিছি ম্যাক্সিমাম সেলস অফ আলফা 1 ম্যাক্সিমাম সেলস অফ আলফা এটা কোন ক্লাস চলতেছে ও তো আইসিএমবি এর ওই ইয়া থেকে অন্য ক্লাসের এটা আচ্ছা ওদের ওখান থেকে আসতেছিল মনে হয় হ্যাঁ আমরা আমাদের মোটামুটি পার্টিসিপেট চলে আসছে আমরা মনে হয় শুরু করে দিতে পারি জি স্যার দেখেন স্যার স্যারের ক্লাসের মাঝখানে অনেকে জিজ্ঞেস করবেন যে আমাদের ম্যাটেরিয়ালস গুলো কোথায় ম্যাটেরিয়ালস গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের গুগল ড্রাইভে দেওয়া আছে সবাই মনে হয় জানেন যে দুটার লিংক কোথায় আছে একটু চেক করে নেবেন গুগল ড্রাইভ আপ টু ডেট এই পর্যন্ত সব কোর্সের জন্য আছে সব গুগল ড্রাইভটা আমাদের ফেসবুক গ্রুপে পাবেন হ্যালো হ্যাঁ বলুন জি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেন যে রিমুভ করা হয়েছে আমি বুঝতেছি না কে রিমুভ করছে আমি কিছু দিতে পারতেছি না প্লাস লিখতেও পারতেছি না ওখানে কোন গ্রুপ স্যারের গ্রুপটায় হোয়াটসঅ্যাপে স্যারের ইনভিটেশন লিংকটা দিচ্ছি এখানে কে রিমুভ করছে হয়তো আপনারই চাপ লেগে চলে গেছে হয়তো রিমুভ তো কেউ করবে না না পরে আমি এসএমএস পাঠাইছি যে আপু আমাকে কেন যে ডিলিট করা হয়েছে আমি আসলে বুঝতেছি না পরে ওখান থেকে ইনফরমেশন এখন অ্যাড হয়ে নেন ঠিক আছে অসুবিধা নেই এখন অ্যাড হয়ে নেন আর ওই কোনো ম্যাটেরিয়ালস লাগলে গুগল ড্রাইভ থেকেও পাবেন জি জি থ্যাংক ইউ আমরা গত ক্লাসে মাস্টার বাজেটিং এর প্রিলিমিনারি বিষয়গুলো দেখলাম এবং মাস্টার বাজেটের কিছু অংশ আমরা দেখে আসছি গত ক্লাসে একটু যদি রিক্যাপ করিনি আমরা এগুলো দরকার নেই আমাদের এখান থেকে আমরা শুরু করি মাস্টার বাজেট করতে গেলে প্রথমে আমাকে সেলস বাজেট করতে হয় দেন এই সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট এটা পরে করলেও চলে প্রথমে হচ্ছে সেলস বাজেট থেকে প্রোডাকশন বাজেটের পর ডাইরেক্ট লেবার বাজেট ডাইরেক্ট ম্যাটেরিয়াল বাজেট এন্ডিং ইনভেন্টরি বাজেট ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট এবং করতে হবে সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট ইনকাম স্টেটমেন্ট করতে হলে মানে স্যার নেট প্রফিটটা ব্রট আউট করার জন্য যে কয়টা জিনিস আমাদের দরকার প্রত্যেকটারই বাজেট করতে হবে ইনকাম স্টেটমেন্ট করতে গেলে করার জন্য যেই শিডিউলগুলো আমাদেরকে করা দরকার আমাদের করতে হবে সবগুলোই করা দরকার হবে করতে হবে এর বাইরে দেখেন ক্যাশ বাজেটও করতে হবে এটার সাথে রিলেটেড কারণ এই ক্যাশ বাজেটটা কেন দরকার আমি যদি প্রথমে আমি সেলস বাজেট করলে বুঝতে পারবো যে কত সেলস করব এখান থেকে আমি প্রথমে আমরা গত ক্লাসে দেখলাম কোয়ান্টিটিটা আমরা পাই মান্থ ওয়াইজ আমি কত বিক্রি করব তার একটা কোয়ান্টিটি পাওয়া যায় এবং তার সাথে রেট দিয়ে গুণ করলে সেলসের ফিগারটা আমরা পেয়ে যাই সেই টাকাটাই আমরা কালেকশন করে নিই সেলস বাজেটের যে সেলসটা আমরা করি সেটাই ক্রমান্বয়ে আমরা আমাদের কালেকশনে আসে এখান থেকে আমরা একটা কালেকশন বাজেট পাবো এরপর
একটু চিন্তা করে দেখেন, প্রোডাকশন বাজেটে আমরা সেলস এর সাথে রিলেটেড রেখে প্রোডাকশন বাজেট করব। প্রোডাকশন বাজেটের বিশেষত্ব হচ্ছে যে এই মাসে যা সেলস করব সেই পরিমাণ প্রোডাকশন তো করবই, সাথে পরবর্তী মাসের কিছু এন্ডিং ইনভেন্টরিও আমাদের দরকার হবে, যেগুলো এই মাসেই আমরা প্রোডাকশন করে রাখবো। যা প্রোডাকশন করতে চাই তার জন্য লেবার কত দরকার, ম্যাটেরিয়াল কত দরকার, সেই বাজেটটা করব। আর এন্ডিং ইনভেন্টরি বাজেটটা করব কি জন্য, আমার কস্ট অফ গুডস সোল্ড করতে গেলে এন্ডিং ইনভেন্টরি দরকার হবে। আবার এই এন্ডিং ইনভেন্টরিটা চলে যাবে হচ্ছে ব্যালেন্স শিটেও, এটা ব্যালেন্স শিটেরও আইটেম। আচ্ছা, এই যে কর্মকাণ্ডগুলো আমরা করব, প্রোডাকশন করতে গেলে লেবারকে পেমেন্ট করতে হবে, ম্যাটেরিয়াল কিনতে হলে পেমেন্ট করতে হবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য পেমেন্ট করতে হবে। তাহলে এই তিনটা এলিমেন্টের জন্য আমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। সেটার জন্য আমাকে আরেকটা শিডিউল করতে হয়, ক্যাশ পেমেন্ট শিডিউল। ক্যাশ কালেকশন হবে হচ্ছে সেলস থেকে, আর ক্যাশ পেমেন্ট হবে হচ্ছে এই তিনটা আইটেমের জন্য, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেডের জন্য আমাকে পেমেন্ট করতে হবে। এই দুটোর পার্থক্য বা এই দুটো নিয়ে আমরা ক্যাশ বাজেটটা করি। ক্যাশ বাজেটটা আরেকটু বিস্তৃত হয়, সেটা আমরা পরে আবার দেখব। কিন্তু ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত যাওয়ার জন্য আমার ক্যাশ কালেকশনও লাগবে এবং ক্যাশ পেমেন্ট কত করতে হবে সেটারও একটা বাজেট করার লাগবে। এগুলো আমরা গত ক্লাসে করে আসছি। সেলস বাজেটের আমরা আরেকটু রিক্যাপ করি। এখানে বলা হয়েছে জুন এন্ডিং এর একটা সেলস বাজেট করতে। সেলস বাজেট করার জন্য আমাকে এপ্রিল, মে, জুন, সাথে জুলাই, অগাস্টেরও কিছু তথ্যপত্র আমাদেরকে দেওয়া হয়েছে। সেখানে এই তথ্যপত্রগুলো জুলাই, অগাস্টের গুলো আমাদের পরবর্তীতে প্রোডাকশন বাজেট করার জন্য প্রয়োজন হয়। এপ্রিল, মে, জুন এই 3 মাসে আমরা এই তিনটা কোয়ান্টিটি বা এই ইউনিটগুলো আমরা বিক্রি করব। তার সাথে সেলস প্রাইস দিয়ে গুণ করলে সেলস বাজেটটা হয়ে যায়। সেলস বাজেটটা আসলে খুবই সহজ একটা বাজেট, এখানে কোনো জটিলতা থাকে না সাধারণত। সেলস বাজেট কমপ্লিট হয়ে গেলে দেন আমরা যাব প্রোডাকশন বাজেটে। প্রোডাকশন বাজেটে আমাদের কিছু তথ্য দেওয়া আছে, যেমন রয়্যাল কোম্পানি ওয়ান্টস এন্ডিং ইনভেন্টরি টু বি ইকুয়াল টু 20% অফ দ্য ফলোইং মান্থ বাজেটেড সেলস। তো ফলোইং মান্থের বাজেটেড সেলসের 20% আমাকে এন্ডিং ইনভেন্টরি, আমার ডিজায়ার এন্ডিং ইনভেন্টরি, এই ইনভেন্টরিটা আমাকে প্রোডাকশন করে রাখতে হবে। আবার আমি অঙ্ক করতেছি হচ্ছে এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুন। এপ্রিলে যখন আমি প্রোডাকশন বাজেট করতেছি, 31 মার্চে আমার একটা এন্ডিং ইনভেন্টরি ছিল, যেটা এপ্রিলের ওপেনিং হিসাবে আসবে। 31 মার্চ যেটা 4000 ইউনিট আমরা দেখতে পাচ্ছি, এটা পরবর্তী মাসের ওপেনিং ইনভেন্টরি। আমরা আবার একটু দেখে নিই, এপ্রিল, মে, জুন এই 3 মাসের এটা হচ্ছে সেলস। এই সেলসের সাথে ডিজায়ার্ড ইনভেন্টরি যোগ করতে হবে আমাদের। পরবর্তী মাসের 20% ইনভেন্টরি আমাকে আগেই আমার স্টোরেজে থাকতে হবে, আমাকে প্রোডাকশন করে নিতে হবে। তাহলে 20,000-এর সাথে 10,000 যোগ করলে আমাকে 30,000 প্রোডাকশন করা উচিত। কিন্তু তার থেকে 4,000 আমরা বিয়োগ করব, কারণ এটা আমার অলরেডি প্রোডাকশন করা হয়ে গেছে। তাহলে আমার রিকোয়ার্ড প্রোডাকশন হচ্ছে 26,000। একই রকম ভাবে পরবর্তী মাসেরটাও। তাহলে জুন মাসেরটা কিভাবে আসছে 5,000 টাকা? কিন্তু স্যার লাস্টে আমরা কোয়ার্টার 6,000 বসাইছি, ওটা স্যার কি হবে? এই 6,000টা না, 5,000 স্যার, 5,000। আচ্ছা, এই 5,000টা হচ্ছে ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। প্রশ্নের শর্ত হচ্ছে প্রতি মাসেই আমি পরবর্তী মাসের 10% পরবর্তী মাসের সেলসের 10% আমি প্রোডাকশন করে রাখবো। তো জুলাইতে আমরা একটু এর আগের ইয়েটা দেখি। হ্যাঁ, এই যে এখানে দেখেন জুলাইতে সেলস হচ্ছে কত, 25,000। এই 25,000 এর 20% জুনে প্রোডাকশন করে রাখতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনার নাম কি? আফরোজা। আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্নটা গত ক্লাসেও ছিল, সেম প্রশ্নটা ছিল। আর কোয়ার্টার হিসাবটা যখন করব, 3টা সেলসের ফিগার যোগ হবে। এখানে যদি 12 মাসের ফিগার থাকে, 12 মাসের ফিগারই যোগ হয়ে ইয়ার এন্ডের ফিগার আসবে। আর
এন্ডিং ইনভেন্টরিটা আসবে লাস্ট মান্থেরটা, ওপেনিং এরটা আসবে ওপেনিং মান্থেরটা। যদি এখানে জানুয়ারি থেকে থাকতো জানুয়ারির ওপেনিং ইনভেন্টরিটা আসতো। এতটুকু পর্যন্ত ছিল গত ক্লাসে আমাদের সামারি। আজকে আমরা আরেকটু আগাই। অল সেলস আর অন অ্যাকাউন্ট, সব সেলসই বাকিতে হয়ে থাকে। রয়্যালস কালেকশন প্যাটার্ন ইজ 70% collected in the month of sale, 25% collected in the month following sale, 5% is uncollectible. প্রথম তথ্যটা হচ্ছে যা বিক্রি করি পুরোটাই হচ্ছে বাকিতে বিক্রি হয়। 100 টাকা যদি বিক্রি করে থাকি 70 টাকা যে মাসে বিক্রি করি সেই মাসে কালেকশন হয়ে যায়। আর 25 টাকা কালেকশন হয়, তার পরবর্তী মাসে 5% আনকালেক্টেবল থেকে যায়, এটা কালেকশন হয় না, এটা ব্যাড ডেট হয়ে যাবে। And then the March 31st account receivable balance of 30,000 will be collected in full. এখানে আরো একটা তথ্য দেওয়া আছে যে 31st মার্চে আমার একটা রিসিভেবল আছে যেটা পুরোপুরি কালেকশন হবে। এখানে আবার বলে নাই যে 5% আনকালেক্টেবল থাকবে বা কিছু একটা কালেকশন হবে না, এই তথ্য কিন্তু দেয়নি। বললো যে 31st মার্চে যেই টাকাটা রয়ে গেছে রিসিভেবল হিসেবে রয়ে গেছে সেটা পরবর্তী মাসে কালেকশন হয়ে যাবে। এই তথ্যর আলোকে আমাকে করতে হবে ক্যাশ কালেকশন কত হয়, এই তথ্যটা আমাকে বের করে নিতে হবে। আমরা এবার অঙ্কের দিকে যাই। আর যদি আমরা না বুঝি, প্রশ্নটুকু না বুঝি, আবার আমরা প্রশ্ন নিতে পারি 1 মিনিটের জন্য। কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন এই এতটুকু পর্যন্ত। এটা তো বেসিক্যালি স্যার আমরা সেলসেরই মানে একটা পোরশন, যে সেল করে আমরা কতটুকু ক্যাশ কালেকশন করতেছি, তাই না স্যার? হ্যাঁ, আমরা সেলস করে কত কালেকশন করব, এক্সপেক্টেড ক্যাশ কালেকশন কত করব এবং কালেকশনের প্যাটার্নটা কি, এটার একটা শিডিউল আমাকে করতে হবে। আচ্ছা স্যার। হ্যাঁ, এই শিডিউল এবং ক্যাশ পেমেন্টেরও শিডিউল করতে হবে, কারণ এগুলো না করলে আমার ব্যালেন্স শিটে গিয়ে আমরা আটকে যাব। ঠিক আছে? ইয়েস স্যার। এন্ড এই দুইটা মিলায় আমাদের ক্যাশ বাজেটিংটা করতে হবে। ক্যাশ বাজেট করতে হবে। ক্যাশ বাজেট আরেকটু বড় হয় ক্যাশ বাজেটটা, এটার সাথে রিলেটেড। এই দুটো তথ্য যদি বুঝে যাই তাহলে ক্যাশ বাজেটের 80% মনে করলে যে আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসছে। ওকে স্যার। আচ্ছা, এবার আমরা একটু দেখি এক্সপেক্টেড ক্যাশ কালেকশন অ্যাকাউন্টস রিসিভেবল 31st মার্চ, যে সেই টাকাটা আমার কালেকশন হবে এপ্রিলে এসে। আমরা বাজেট করতেছি সবসময় 3টা মাসের জন্য, এপ্রিল, মে, জুন, এই কোয়ার্টারের জন্য। মার্চে যে টাকাটা আমার বাকি ছিল সেই টাকাটা কালেকশন হবে এপ্রিলে এসে। এন্ড দেন এপ্রিলে যা সেলস করলাম, এপ্রিলে সেলস করলাম হচ্ছে 2 লাখ টাকার, তার 70% হচ্ছে 1,40,000 টাকা, আর 25% হচ্ছে 50,000 টাকা। এটা গিয়ে কালেকশন হবে মে মাসে। ঠিক একই রকম ভাবে মে মাসে আমি যা সেলস করব তার 70% মেতে কালেকশন হবে, তার 70% মেতে কালেকশন হবে, 25% জুনে কালেকশন হবে। এরপরে দেখেন জুনে যা বিক্রি করব তার 70% জুন মাসে কালেকশন হবে, 25% কালেকশন হবে জুলাইতে। কিন্তু জুলাইয়ের অঙ্ক আমরা করতেছি না, সেজন্য ওই ক্যাশ কালেকশনের শিডিউলটা আমাকে করার দরকার হবে না। ঠিক আছে? এবার বলেন, এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কোশ্চেনটা একবার দেখতে পারেন। হ্যাঁ, আমরা আবার প্রশ্নতে যাচ্ছি। একটা সিম্পল ক্যালকুলেশন, এখানে আসলে নতুন কোন সূত্র বা ওইটা ঠিক আছে, বাট সেলসের ফিগারগুলো কোথায়? আচ্ছা, সেলসের ফিগারগুলো ক্যাশ ইয়েতে ছিল। আচ্ছা, আগেরটা, সরি। ওকে। হ্যাঁ, ওইটা ওই অঙ্কেরই কন্টিনিউয়েশন। স্যার আমরা কি ক্যাশ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন যেটা সেটা কি সব সময় সেলস বাজেটের পরেই দিতে পারি? দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সিকোয়েন্স হচ্ছে সেলস বাজেটের পর প্রোডাকশন বাজেটটা করে নেওয়াটা সিকোয়েন্স। প্রোডাকশন বাজেটের পর আপনি কালেকশনে যেতে পারেন। আর সিকোয়েন্স যদি ভুলও হয়ে থাকে বা একটু যদি এদিক ওদিকও হয় তাহলে কোনো সমস্যা হবে না।
আর পরীক্ষা এইভাবে মাস্টার বাজেট এত বড় বিশাল করে অঙ্ক দিবে না, আপনাদেরকে বলে দিবে যে এই পোর্শনটুকু করেন, ক্যাশ কালেকশন শিডিউলটা করেন, ক্যাশ পেমেন্ট শিডিউল করেন, প্রোডাকশন বাজেট করেন, সেলস বাজেট করেন। আমাদের এখানে আমরা 8-9টা শিডিউল করবো, তার মধ্যে সবগুলো দিলে আপনার 1 ঘন্টা লেগে যাবে এই অঙ্ক করতে, অতটুকু আসবে না। স্যার সিকোয়েন্সের শিডিউলটা একটু মানে আই মিন স্কেডিউলের সিকোয়েন্সটা একটু বলবেন? এখান থেকে তো কিছুটা আপনার ধারণা পাবেন আমাদের এর আগে যে ইয়েটা ছিল। আচ্ছা, এর বাইরে আমরা এখন ক্যাশ কালেকশন করলাম, আর সিকোয়েন্সটা নিজে একটু লিখে নেন। সেলস, প্রোডাকশনের পর হচ্ছে ক্যাশ কালেকশন, এন্ড দেন আমরা যেভাবে করি আর কি, আমার মুখস্থ থাকবে না, আমাদের করার সাথে সাথে আপনি সিকোয়েন্সটা লিখে নেবেন। আচ্ছা স্যার। সেলস, প্রোডাকশন, তারপর স্যার ক্যাশ কালেকশন। এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, আমরা সেলসের ফিগারটা কোথা থেকে পেয়েছি আপনারা দেখেছেন তো না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমরা আবারও দেখিনি, ক্যাশ কালেকশনের শিডিউল করতে গেলে প্রথমে অ্যাকাউন্টস রিসিভেবল দিয়ে শুরু করতে হবে। অ্যাকাউন্টস রিসিভেবলটা কোথায় পাবো? তার আগের পিরিয়ডের যে এন্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল ছিল সেই রিসিভেবলটা আমার পরবর্তী পিরিয়ডে গিয়ে কালেকশন হবে। এখানে এভাবেও বলা থাকতে পারতো যে 31 মার্চে যেই অ্যাকাউন্টস রিসিভেবলটা রয়ে গেছে সেটা এপ্রিল এবং মে, জুন 3 মাসে গিয়ে কালেকশন হলো। তাহলে যেভাবেই বলে সেভাবেই আমি আমার স্টেটমেন্টটা সাজাবো, ঠিক আছে? এটা জাস্ট আমার কিছু ক্যালকুলেশন, এর বাইরে কোনো কিছুই নেই, বাট প্রশ্নটা বুঝলে ক্যালকুলেশনটা আপনার জন্য ইজি। ঠিক স্যার, এই ফরম্যাটটা তো স্যার কোনো বাধা ধরার নিয়ম নাই স্যার, মানে আমি ইউজুয়ালি যেটা করতাম একবারে করে ফেলতাম, মানে ধরেন এপ্রিল সেল, মে সেল, জুন সেল আলাদা করে না লিখে পাশে একই জায়গায় সব করে ফেলতাম, তাহলে কি হবে? কিভাবে? স্যার ধরেন পাশে লিখলাম, পাশের যে বাম পাশের যে কলামটা ওখানে লিখলাম 70% যাবে অফ মান্থস অফ সেল, আর পরেরটা লিখলাম 20% অফ প্রিভিয়াস মান্থ, এভাবে করে পাশাপাশি সব একসাথে লিখে ফেলবো এভাবে। হ্যাঁ যাবে। জি স্যার, থ্যাংক ইউ। এখানে দেখেন আপনার কথার উত্তর আছে কিনা। এই এক্সেল শিটটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আমি এখানে 30,000 লিখলাম, আর এখানে আমি আমার ফিগারটা আমি লিখে দিতে পারি। এখানে আসলে একটু ফিগারগুলো একটু ডিফারেন্ট, আগেরটার সাথে মিলতেছে। হ্যাঁ, এরপরে দেখেন 3,000 লেখা হয়েছে, 30,000 হবে। হ্যাঁ 30,000। ও সরি, হ্যাঁ একটা শূন্য দিলে হবে। হ্যাঁ, আবার এখানে দেখেন, এবার দেখেন এটার সাথে আপনার কথা কি মিলে যায়? ইয়েস স্যার। যিনি প্রশ্ন করলেন ওই প্রশ্নকর্তাটার সাথে আমি যে শিডিউলটা করতেছিলাম এক্সেলে, এটা কিন্তু হুবহু মিলে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে লেখার সময় এই যে আমি পিরিয়ড 1-2 লিখলাম, তো আপনি পিরিয়ড 1-2 লিখলে হবে না, সেখানে লিখতে হবে এপ্রিল। স্যার এখানে আমি লিখতে হচ্ছে স্যার এরকম, আমি যেটা বলছিলাম আমি যেভাবে লিখছি সেভাবে লিখেন না, আপনার সাথে তো আমার মিলে যাওয়ার কথা। এপ্রিল মাস 70 ইনটু, অথবা এটা না দিলে এইভাবে দিতে পারেন 70:25, 70:25, অথবা কমা দিয়ে লিখতে পারেন, এইভাবে করতে পারেন। 70% এটা কমা দিলেন, 25% শেষ। এক্সামিনার বুঝে যাবে যে আপনি কি বুঝাইতে চাইলেন। সালাউদ্দিন সাহেব, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে এটা জাস্ট একটা ক্যালকুলেশন, আমার মানে এটার সাথে এটা মিলে যাওয়ার কথা। 9,05,000 না, আমি শুধু ফিগারটা চেঞ্জ করে 9,05,000 হয়নি। আচ্ছা, এখানে জুলাইয়ের ফিগারটা আছে, জুলাইয়ের ফিগারটা বাদ দিলে 9,05,000, ঠিক আছে না? আমাদের আসলে কিছু তথ্য লাগবে যেটা জুলাই মাসের, এবং জুলাই মাসের কিছু তথ্য লাগবে, সেজন্য আমি এপ্রিল, মে, জুন, জুলাই একসাথে করে রাখলাম। এটা আমি যখন এক্সেলে করব তখন এটা আমি হাইড করে রাখবো, ঠিক আছে?
এভাবে করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর এক্সেল শিটটা করে রাখলে সুবিধা হচ্ছে একবার ইনপুট দেওয়ার পর আপনি ডিফারেন্ট অঙ্কের তথ্য দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। স্যার ছোট্ট একটা জিনিস আজ করতে চাচ্ছিলাম, যদি আমাকে ম্যাথে না বলে দেয়, আই মিন বাজেটের পিরিয়ডটা না বলে দেয়, আমরা কোয়ার্টার ধরে করে ফেলবো না, মানে অ্যাজ আ রোলিং বাজেট? বাজেটের পিরিয়ড না বলে দিলে তো আপনি বাজেট করতে পারবেন না। আচ্ছা, বলে দিবে এটা অলওয়েজ? হ্যাঁ, বলে দিবে আপনাকে, গন্তব্য বলে দিবে। গন্তব্য বলে না দিলে আপনি যেতে পারবেন না। তো আপনি কেন কিভাবে যাবেন? হ্যাঁ, এটাও ঠিক। আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। তাহলে আমরা সেলস বাজেট করলাম, প্রোডাকশন বাজেট করলাম, এক্সপেক্টেড ক্যাশ কালেকশন কত হবে এই কোয়ার্টারে সেটাও বের করে নিলাম। এরপরে দেখেন প্রোডাক্ট ম্যাটেরিয়াল বাজেট, দেন লেবার বাজেট আসবে, দেন ওভারহেড বাজেট। এটা হচ্ছে সিকোয়েন্স। আমরা এবার এটা একটু মনোযোগ দিয়ে পড়ি। রয়্যাল কোম্পানি 5 pounds of material are required per unit of product. এটা একটা তথ্য। এই কোম্পানি 5 পাউন্ড ম্যাটেরিয়াল দরকার হয় একটা ইউনিট তৈরি করার জন্য। আমরা যে আগের অঙ্কগুলোতে দেখলাম যে 20,000 30,000 ইউনিট আমরা তৈরি করব, এক মাসে 20,000, তারপরের মাসে 50,000, তারপরের মাসে 30,000। যে ইউনিটগুলো আমরা তৈরি করব বা আমাদের যে প্রোডাকশন বাজেটের জন্য যে ম্যাটেরিয়ালটা আমরা তৈরি করব, সেই ম্যাটেরিয়াল অনুসারে বললো যে একটা ইউনিট তৈরি করতে 5 পাউন্ড ম্যাটেরিয়াল দরকার হয়। ঠিক আছে? ম্যানেজমেন্ট ওয়ান্টস ম্যাটেরিয়াল অন হ্যান্ড at the end of each month equal to 10% of the following month production. এখানে আবার আরেকটা তথ্য দিল। আমরা যেটা প্রোডাকশন বাজেটে দেখলাম যে প্রোডাকশনের কোয়ান্টিটির ক্ষেত্রে বলা হয়েছিল যে পরবর্তী মাসের সেলসের 25% আমাকে এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি রাখতে হবে, এন্ডিং ইনভেন্টরি আমাকে রাখতে হবে। আবার আমি যখন ম্যাটেরিয়াল কিনতে যাব, এখানে আবার একই তথ্য দিল যে পরবর্তী মাসের প্রোডাকশনের এখানে বলছে ফলোইং মান্থ প্রোডাকশন, পরবর্তী মাসের প্রোডাকশন যা করতে চাই তার 10% ম্যাটেরিয়াল আমি তার আগের মাসে কিনে রাখবো। এরপর দেখেন অন মার্চ 31st 13,000 pounds of material are on hand. ওই একই কনসেপ্টে আমি যেহেতু প্রত্যেক মাসের শেষে কিছু ম্যাটেরিয়াল আমার এন্ডিং ইনভেন্টরি থেকে যায়, ঠিক 31st মার্চে এই এন্ডিং ইনভেন্টরি ছিল। এরপরে ম্যাটেরিয়াল কস্ট বলে দিল 40 পাউন্ড পার পাউন্ড, 40 পয়সা করে পার পাউন্ডের দাম। এই স্টেটমেন্ট দেখে বা এই তথ্যগুলো থেকে আমাদেরকে ম্যাটেরিয়াল বাজেট করতে হবে। একই সিকোয়েন্সে আমরা এটা করব। মনে রাখতে হবে যে ম্যাটেরিয়াল বাজেট করতে গেলে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বাজেট করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে প্রোডাকশন আমি কত করব, প্রোডাকশনের সাথে রিলেটেড। এই যে প্রথমে দেখেন এপ্রিল মে জুন আমরা কত প্রোডাকশন করতে চাই, 26,000, 46,000, 29,000। এটা কোত্থেকে পেলাম? ফ্রম প্রোডাকশন বাজেট। ঠিক আছে, প্রোডাকশন বাজেট থেকে আমরা পেলাম। আমরা আবার পিছনে গেলেও একই জিনিস দেখতে পাবো। এপ্রিলের ডাটাটা যদি আমাদের মনে থাকে, আমরা একটু আবার মনে করি। এপ্রিলে আমার সেলস ছিল 20,000, তার সাথে আমার ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি ছিল 10,000। 20 সাথে 10,000 যোগ করলে হয় 30,000। তার থেকে 4,000 বিয়োগ করলাম, যেটা আমার ইভিনিং ইনভেন্টরি আমার অন হ্যান্ড ছিল। তাহলে এটা বাদ দিলে এই 26,000। ঠিক একই রকম ভাবে আমরা এই ফিগারগুলো ওই স্টেটমেন্ট থেকে দেখে লিখবো। মুখস্থ করার কোনো বিষয় নেই, এটা দেখে লিখবো যে এই ম্যাটেরিয়াল, এটাই হচ্ছে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট, এটার জন্য আমাকে ম্যাটেরিয়াল কিনতে হবে। এটা আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট, এটার জন্য আমি ম্যাটেরিয়াল কিনবো। এখন কিনতে গিয়ে দেখেন অ্যাড ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, না সরি, এটা হচ্ছে আমার প্রোডাকশনের সাথে এটা হচ্ছে প্রোডাকশন ইউনিট। এগুলো ছিল আমার প্রোডাকশন ইউনিট। একটা ইউনিটের জন্য 5 পাউন্ড করে দরকার হয়, তাহলে 26-এর সাথে 5 গুণ করলে হয় 130। একই রকম ভাবে 2,30,000, 1,45,000 এই প্রোডাকশন ম্যাটেরিয়ালস আমাকে কিনতে হবে। এগুলো হচ্ছে সবগুলো পাউন্ডে। অ্যাড ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি,
ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরির শর্ত ছিল যে ফলোইং মান্থে আমার যা রিকোয়ারমেন্ট তার 10% আমাকে আগের মাসে কিনে নিতে হবে। এই ফলোইং মান্থের রিকোয়ারমেন্ট ছিল আমার 2,30,000, তার 10% আমি এপ্রিলে কিনে রাখবো। একই রকম ভাবে দেখেন এখানেও এই ফিগারগুলো একই রকম ভাবে আসবে। লেস বিগিনিং ইনভেন্টরি আমার অঙ্কে দেওয়া আছে 13,000 আমার বিগিনিং, 13,000 পাউন্ড বিগিনিং ইনভেন্টরি আমার হাতে আছে। তাহলে এই 13,000 আমি আর কিনবো না, 1,53,000 থেকে 13,000 বাদ দিলে 1,40,000 আমি পারচেস করব। এটাই হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল বাজেটের মোটামুটি ফরম্যাট, বা আমাদের বোঝার জন্য এই জিনিসটা খুবই দরকার। আমরা এখানে গিয়ে আরেকটা বিরতি দিই 2 মিনিটের। এখন আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমরা আবার একটু আলাপ করতে পারি। স্যার কোয়েশ্চেনটা একটু দেখাবেন একবার, এই যে লাস্ট আই মিন এই প্রোডাকশন বাজেটটা ডিএম এর কোয়েশ্চেনটা একটু কাইন্ডলি দেখাচ্ছি। আমাদের এই এটা ছিল 9ম চ্যাপ্টার না? ইয়েস স্যার 9। সরি স্যার বিরক্ত হয়ে না এটাই তো না, এই যে মানে আমি দুইটা উইন্ডো। আচ্ছা 10%, আচ্ছা ঠিক আছে স্যার, আমি এটা মিস করে গেছিলাম। হ্যাঁ 10% এর কথা বলা আছে এদিকে। ওকে স্যার। এখন কি ঠিক আছে? ইয়েস স্যার। এবার দেখেন আমরা এটা এখানেও দেখতে পারি একই সিকোয়েন্সে সাজানো আছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আবার আরো আলাপ করতে পারি, কারণ আমার মনে হয় আমরা বুঝে গেলে প্রশ্ন করব না, আর যদি কি একদম না বুঝে তাও অত প্রশ্ন করব না, কারণ প্রশ্ন করলে কে কি না মনে করে। এখানে আবার একটু আমরা দেখি। আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার জুন মাসের ক্যালকুলেশনটা যেটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, আমি বারবার এই প্রশ্নটা আপনাদের থেকে শুনতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা কেউ প্রশ্ন করতেছেন না। একটা জিনিস খেয়াল করেন, এপ্রিল মাসে এই 23,000 টাকা আসছে, মে মাসের 10%, মে মাসের এন্ডিং ইনভেন্টরিটা আসছে জুনের যে 1,45,000 তার 10% 14,500। জুলাই মাসে আসবে, জুন মাসে আসবে জুলাই মাসের 10%। তো জুলাই মাসের ফিগারটা আমরা কোত্থেকে পাবো? জুলাই মাসের ক্যালকুলেশন তো আমরা করি নাই। জুলাই মাসের ক্যালকুলেশন আমরা করি নাই। জুলাই মাসে ছিল কত? এখানে 25,000। হ্যাঁ 25,000 ছিল জুলাই মাসের সেলস। আমরা যদি এইটার সাথে এবার মিলিয়ে নিই, এটার সাথে একটা মানে আস্তে আস্তে আমরা মিলিয়ে নিলে বুঝতে পারবো। আচ্ছা জুলাই মাসে প্রোডাকশন বাজেটে আমরা একটু যাই। এটা ছিল প্রোডাকশন বাজেট। প্রোডাকশন বাজেট সত্য কি ছিল? জুনে মানে এপ্রিলে হচ্ছে মেয়ের যা সেলস তার 20%, মেতে হবে জুনের 20%, জুনে হবে জুলাইয়ের 20%। জুলাইতে সেলস ছিল কত? 25,000। 25,000-এর 20% হচ্ছে 5,000। আচ্ছা এই স্টেটমেন্টটা আমরা এক্সেলে করি, আপনাদেরকে দেখাই। প্রোডাকশন বাজেট এখানে 20, 50, 30। আমার এই ফিগারটা কিন্তু ছিল না, এখানে লিখি 25,000। এখানে যদি আমি 25,000 লিখি জুলাই মাসে, জুলাই পর্যন্ত আসলাম, আসলে আমাকে অগাস্টও নিতে হবে। আমরা অঙ্কের প্রথমে আলাপ করছিলাম যে কোনো এই ইনফরমেশন গুলো আমাকে এমনি দেওয়া হয়নি, এই ইনফরমেশন গুলো রিকোয়ারমেন্ট ছিল।
অগাস্টের সেলস কত? 15,000 আমরা লিখে ফেললাম। আচ্ছা, আমাদের অঙ্কের শর্ত কি? এই শর্তগুলো কিন্তু এখানে পূরণ হলো, অঙ্কের শর্তগুলো কিন্তু এখানে পূরণ হলো, এখানে এটাও পূরণ হলো। ঠিক আছে, আমি যদি এখানে এখন কপি করি এটা দেই, এখানে শর্তটা পূরণ হবে না, কারণ এর পরের ইনফরমেশনটা আমি জানি না। অগাস্টের পরে সেপ্টেম্বরের ইনফরমেশনটা আমরা জানি না। আবার সবাই একটু খেয়াল করি, এপ্রিল, মে, জুন এইটার প্রোডাকশনের ইনফরমেশনগুলো আমরা জানি, তার সাথে আমি জুলাই মাসটা নিলাম। ঠিক আছে, জুলাইয়ের সেলস হচ্ছে 25,000, জুলাইয়ের এন্ডিং ইনভেন্টরি হবে 3,000। কোত্থেকে পেলাম? এই 15,000 এর 20% হচ্ছে 3,000। তাহলে 25,000 প্লাস 3,000 ইকুয়াল টু 28,000 লেস বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি কোত্থেকে পেলাম? এই যে জুনে যেটার এন্ডিং ছিল, জুনে যেটা এন্ডিং, এটা জুলাইয়ের বিগিনিং। তাহলে এই 28,000 থেকে 5,000 বাদ গেলে হয় 23,000। এই 23,000 হচ্ছে প্রোডাকশন রিকোয়ারমেন্ট। এবার আবার অঙ্কে আসি। আর ওই স্লাইডটা কি দেখাবেন কিভাবে যেটা করছেন? হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের অঙ্কে কিন্তু এতটুকু পর্যন্ত ছিল গত ক্লাস পর্যন্ত। ঠিক আছে, এরপরে এই জিনিসটুকু আমরা এক্সটেনশন করলাম। জুলাইতে প্রোডাকশন করতে হবে কত? জুলাইতে প্রোডাকশন করতে হবে 23,000। তো জুলাইতে যদি 23,000 প্রোডাকশন করতে হয়, তাহলে সেটার আমি এবার ইয়েটা দেখেন, এই 23,000 ইন্টু 5, তাহলে হয় কত? 1,15,000 হচ্ছে আমার প্রোডাকশন নিডেড বা র মেটেরিয়াল, এটার জন্য আমাকে কিনতে হবে। আবার ওখানেই আসি, 1,15,000 10% কত হয়? 11,500। যিনি প্রশ্ন করলেন উনি কি লাইনে আছেন? জি স্যার, আমি আমাদের ইউনিট প্রোডাকশন হচ্ছে 28,000, 46,000, 29,000, 23,000, এগুলো হচ্ছে ইউনিটে। প্রশ্নে বলা হয়েছে যে কি একটা ইউনিটের জন্য লাগে 5 পাউন্ড। আমরা যদি আবার দেখাই 28,000 ইন্টু 5, এগুলো হচ্ছে আমাকে এই র মেটেরিয়াল আমাকে কিনতে হবে। ঠিক আছে, আমাদের প্রশ্ন ছিল যে কি পরবর্তী মাসে যা রিকোয়ারমেন্ট তার 10% আগের মাসে আমি কিনে রাখবো। ঠিক আছে, একই শর্ত পূরণ করে আমরা দেখেন মেয়ের রিকোয়ারমেন্ট যা ছিল তার 10% কিনলাম এখানে, জুনের 1,45,000 14,500 কিনলাম, জুলাইয়ের 1,15,000 রিকোয়ারমেন্ট, তার 10% এখানে কিনে ফেললাম। আবার বলেন, কারো আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমরা এটা তো স্যার মানে ইউনিটে বের করলাম, পরে কি আমাদের এটা টাকাতে বের করতে হবে না? হ্যাঁ, করতে হবে। আমি ডিসবার্সমেন্ট যখন করব তখন তো টাকায় পেমেন্ট করব, ইউনিটে পেমেন্ট হবে না। এটা তো এখানে আসবে না, এগুলো আসবে না, এই ম্যাটেরিয়াল বাজেটে টাকা আসবে না। ইউনিট আসবে। হ্যাঁ, ম্যাটেরিয়াল বাজেটে আমার ইউনিটকে পাউন্ডে বা যে ডিনোমিনেশনে থাকে সেই ডিনোমিনেশনে রূপান্তর করতে হবে। আমার কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, এটা মেট্রিক টনে হতে পারে বা কেজিতে হতে পারে, পাউন্ডে হতে পারে, যেভাবে অঙ্কের রিকোয়ারমেন্ট সেভাবে আমি রেডি করব। র মেটেরিয়াল আমি এগুলো আসলে এখানে বলা নাই, ম্যাটেরিয়ালস টু বি পারচেজড এত পাউন্ড, এই সবগুলো হচ্ছে পাউন্ডে আছে। প্রথমে 26,000, 46,000 এগুলো হচ্ছে ইউনিট। এক ইউনিটের জন্য 5 পাউন্ড করে দরকার হয়। তাহলে আসলে এই জিনিসগুলো আমার দরকার ছিল, কিন্তু ওপেনিং ক্লোজিং এর কারণে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল কত পারচেজ করতে হবে সেটার রিকোয়ারমেন্ট আমরা তৈরি করলাম। স্যার আই হ্যাভ এ কোশ্চেন স্যার। জি স্যার, আমার জুন মাসের আপনারা যদি বলতেন তাহলে। জুন মাসের যে একটা ছিল যে স্যার, যে 11,500, এই যে এখন দেখেন, আপনি স্ক্রিনে দেখে এখন দেখেন। জি স্যার। 25,000 হচ্ছে জুলাইয়ের সেলস হচ্ছে 25,000, তার সাথে এন্ডিং ইনভেন্টরি যোগ হবে 3,000 কোয়ান্টিটি, আর 5,000 বিগিনিং ইনভেন্টরি, তাহলে 23,000 রিকোয়ারমেন্ট, তার সাথে 5 গুণ করলে 1,15,000 ছিল রিকোয়ারমেন্ট।
ঠিক একই জিনিসটা আমরা এক্সেলে করেও দেখালাম আপনাদের বোঝার স্বার্থে। এপ্রিল মে জুন জুলাই, এপ্রিল মে জুন জুলাই একই সিকোয়েন্স। আমার অঙ্কটা হচ্ছে জুন পর্যন্ত, আমি কিন্তু জুলাই পর্যন্ত নিলাম আমার অঙ্ক বুঝার সুবিধার্থে। আমরা এখানেও আবার লিখতে পারি এটা এই বেসিক্যালি এই কোয়ান্টিটিটা আমার কেনার দরকার ছিল, এত পাউন্ড আমার কেনার দরকার ছিল। এখন এত পাউন্ড কেন কিনবো না? কিছু আমার ওপেনিং ইনভেন্টরি থাকে, কিছু ক্লোজিং ইনভেন্টরি থাকে। ওপেনিং ইনভেন্টরিটা আমি বিয়োগ করব, ক্লোজিং ইনভেন্টরি বা ডিজাইনিং ইনভেন্টরিটা আমি যোগ করে নেব। তাহলে আমার অ্যাবসলিউট ইনভেন্টরিটা আমি পাবো আমার কত কেনা লাগবে। ঠিক আছে? তাহলে কি আমাদের এটা রাফ করে নিতে হবে জুলাই মাসেরটা? জুলাই মাসটা রাফ করে নিতে হবে। জুলাই মাসেরটা রাফ না করলে আপনি হিসাবটা পাবেন কোত্থেকে? স্যার পরীক্ষায় কি ওই জুলাই মাসেরটা স্যার যদি এই চার্টে দেখাই তাহলে কি সমস্যা আছে স্যার? মানে এক মান্থেরটা বেশি করলাম, কোয়ার্টারের পরে এক্সট্রা করলে একটু ডিস্টর্টেড হবে। তো ডিস্টর্টেড হবে কেন আমি আপনাকে বলি। এখানেই দেখেন আমি একটা জিনিস করলাম না, আমার এই যে এক্সেলটা আপনারা তো সবাই জানেন, আমি এখানে কিন্তু এই সেলসের সাথে কিন্তু আমি এটা যোগ করি না, কারণ আমার এখানে সূত্র দেওয়া। আমি যদি এখানে যোগ করতাম, একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে আবার যখন যোগ করতে যাব এটা যোগ করে ফেললে তখন ভুল ইনফরমেশন চলে আসতে পারবে। সে ফর এক্সাম্পল আপনার অগাস্ট 9-এ অগাস্টের ইনফরমেশন ছিলই না, আপনি এইটাকে আপনি বলছেন যে এখানে টোটাল যোগ করতেছেন, কোয়ার্টারলি এন্ড করতেছেন, তাহলে কি এই তিনটার সাথে জুলাই না যোগ করে এখানে কোয়ার্টার আপনি কিভাবে আনবেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম মানে টোটালের পরে আরো দুইটা ঘর এইভাবে করতে পারেন। আমি আবার দেখাচ্ছি, এবার আমার যে জিনিসটা দেখাচ্ছি আপনাদের পছন্দ হয় কিনা। এটা যাচ্ছে না, এখানে ডিস্টার্ব করতেছে। মানে এটাকে এখানে সরাই দিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে? জি স্যার। এটাকে এখান থেকে বাদ দিয়ে এখানে আপনার জুলাইয়ের কলামটা রেখে দিলেন, তাহলে আপনার ক্যালকুলেশনের সুবিধা হবে, ভুলও হবে না। ঠিক আছে? এক্সামের সময় কি আমাদের কি শীট দিয়ে দেওয়া হবে নাকি খাতায় গিয়ে করতে হবে? না না, শীট দিবেন না, আপনাদেরকে খাতায় অঙ্ক করতে হবে। ভাই আমি এক্সেলে করতেছি, আমি বা এক্সেল এক্সপার্ট সেজন্য করতেছি। আপনাদের অঙ্কগুলো আবার এক্সেলে নিয়ে তাহলে তো স্যার এরকম হলে দেখা যাবে স্যার ভুল হবে, তাই সেই ক্ষেত্রে কি স্যার আমরা পেন্সিল ইউজ করতে পারবো? পারবেন। আপনি এপ্রিল মে জুন করলেন, পাশে জুলাইয়ের আরেকটা কলাম নিয়ে আপনি পেন্সিলে লিখে রাখলেন, অঙ্ক শেষ, সেটা মুছে দিলেন। স্যার ম্যাথ গুলো কি পেন্সিলে করা যাবে? না, করা যাবে না, কোনো কিছুই পেন্সিলে করা যাবে না। আপনি যা উত্তর লিখবেন পেন্সিলে কোনো কিছুই করা যাবে না। এরকম একবার ঘটনাও ঘটেছিল যে কেউ একজন পেন্সিল দিয়ে অঙ্ক করে চলে গেছে, পরবর্তীতে দেখা যায় তার অঙ্কগুলো কারেক্ট ছিল কিন্তু মার্কিং করার সুযোগ ছিল না, কারণ পেন্সিলটা তো আপনাকে বলা হয়নি পেন্সিল দিয়ে অঙ্ক করতে, কারণ পেন্সিল দিয়ে করলে কেউ সেটা ইরেজও করতে পারবে আবার লিখেও দিতে পারবে। অগাস্ট মাসের কলামটা খালি থাকবে না? হ্যাঁ, অগাস্ট মাসের কলামটা তো খালি থাকবে। অগাস্ট মাসের ইনফরমেশনটা আসলে দরকার হবে না। অগাস্ট মাসে আমাদের এখানে দরকার ছিল কি জন্য, আমার জুলাইয়ের তথ্যটা যদি কমপ্লিট করতে হয় অগাস্টের ইয়েটা দরকার। একটা জিনিস খেয়াল করেন, এক্সপেক্টেড সেলস এখানে 5 মাসের ছিল, জুলাই মাসেরও সেলসটা, জুলাই মাসের এই কিছু ইনফরমেশন জুনে দরকার হয়, কিন্তু জুলাই মাসের ইনফরমেশনটা কারেক্ট করতে গেলে অগাস্ট থেকে কিছু ইনফরমেশন দরকার হয়, যেটা এই যে বললো এক্সপেক্টেড সেলস 25,000 কিন্তু ডিজায়ার ফিনিশ গুডস ইনভেন্টরি এটা কিন্তু 3,000 কোথা থেকে এলো? এই 20%। ঠিক আছে? এখন ওই কোন এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু রিকোয়ার্ড ইনফরমেশন। আর আপনি যদি এখানে এভাবে জুলাই পর্যন্ত লিখে অঙ্ক করেন তাহলে এক্সামিনার স্যাটিসফাইড হবে না। যদি এভাবে করে দেন আর এইরকম করে একটা আলাদা করে ক্যালকুলেশন করে নেন তাহলে আপনার জন্য সুবিধা। আর আমার জন্য মতো করতে গেলে আপনি এই পাশে একটা ঘরে পেন্সিল দিয়ে অঙ্কটা করে নিলেন, তাহলে এইখান থেকে ইনফরমেশন গুলো নেওয়া শেষ, দেন ওই এটাকে আপনি মুছে দিলেন, ইরেজ করে দিলেন, কাজ শেষ। জি স্যার, স্ক্রিন শেয়ারিং থাকলে আমি দেখাতে পারতাম, আমি ওইভাবেই করছি, টোটাল কোয়ার্টার পরে জুলাই আর আগস্ট ইনসার্ট করছি। ঠিক আছে না? আপনি এখানে লিখলেন জুলাইটা আপনি লিখলেন আপনার ক্যালকুলেশনের সুবিধার জন্য, দেন কিছুক্ষণ পরে কাজ শেষ, মুছে দিলেন। জি স্যার। আর কিছু শেখাবো বলেন?
না স্যার ক্লিয়ার। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা একটু এগোই না? ক্যালকুলেশনটা আরেকটু দেখে যাবেন। আমি তো মুছে ফেললাম আপু, এখানেও আছে, এটাও লিখে নিতে পারেন। জুলাইয়ের ক্যালকুলেশন আপনি এভাবে করতে পারেন, এখানে যেভাবে লেখা হয়েছে এভাবে করতে পারেন, লেখার দরকার নেই কারণ এটা তো আপনার কাছে আছেই। আর আমি যেটা শর্টকাট করলাম এটা আপনাদের জন্য হয়তো দরকার হতে পারে। আচ্ছা, আমরা এরপরে আরেকটু এগোই। আমরা ম্যাটেরিয়াল বাজেট করলাম, ম্যাটেরিয়াল বাজেটের পর করব ক্যাশ ডিসবার্সমেন্ট। কিছুক্ষণ আগে প্রশ্ন আসতেছিল যে আমরা এখানে যে বাজেটটা করলাম, ম্যাটেরিয়াল পারচেজ করব 1,40,000 পাউন্ড, 2,21,000, 1,42,000। এই পাউন্ডগুলো আমরা এগুলো আমরা ক্রয় করব। ক্রয় করতে গেলেই আমাকে পেমেন্ট করতে হবে। এন্ড দেন এটার সাথে আরো কিছু ইনফরমেশন লাগবে যেগুলো আমার একটা ক্যাশ ডিসবার্সমেন্ট শিডিউল করা দরকার হবে। এরপরে দেখি আমরা আরেকটু প্রশ্নটা আবার একটু পড়িনি। ক্যাশ ডিসবার্সমেন্টের জন্য রয়্যাল পেজ 0.40 পার কিলোগ্রাম ফর ইটস ম্যাটেরিয়ালস। আচ্ছা, এগুলো কেজিতে ছিল, পাউন্ডে ছিল না। আমার একটু ভুল বলে আসতেছিল, পাউন্ডে না কেজিতে। স্যার ডিরেক্ট ম্যাটেরিয়াল, হ্যালো ডিরেক্ট ম্যাটেরিয়াল। জি স্যার, এই বাজেটটা করলে কি আপনার ক্যাশ ডিসবার্সমেন্ট ফর ম্যাটেরিয়ালস বাজেট করতেই হবে? প্রশ্নে যদি উল্লেখ নাও থাকে, না থাকলে করা লাগবে না। আর যদি বলে যে মাস্টার বাজেট করেন, করা লাগবে। কিন্তু আমরা পুরো প্রসিডিউরটা শিখে নিচ্ছি যাতে মাঝখান থেকে কোনো ইনফরমেশন, মাঝখান থেকে কোনো শিডিউল করতে বলে দেন আমরা যাতে করতে পারি। মাস্টার বাজেট পুরোপুরি কখনোই পরীক্ষায় আসে নাই। পরীক্ষায় সব সময় এখান থেকে কিছু কিছু ভাগ ভাগ করে প্রশ্ন আসছে, কখনোই পুরোপুরি একটা মাস্টার বাজেট আসে নাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা যেই ম্যাটেরিয়াল গুলো কিনবো এর আগে ইয়েতে আমরা দেখলাম, সেই ম্যাটেরিয়াল গুলো বলছে যে কি 1 কেজির দাম হচ্ছে 40 পয়সা করে। এরপরে বললো যে 1/2 of a month purchase are paid for the month of purchase, the other half is paid in the following month. আমরা যা পারচেজ করি এখানে 1,40,000 এইভাবে করে আমরা যা পারচেজ করব, তা এই পারচেজের জন্য যেই পেমেন্ট হবে তার 50% যেই মাসে পারচেজ করব সেই মাসে পেমেন্ট করব, আর বাকি 50% করব হচ্ছে তার ফলোইং মান্থে। ঠিক আছে? এরপরে বলছে the March 31st accounts payable balance is 12,000। আমাদের অঙ্কের লজিক হচ্ছে যা আমার পেয়েবল তা 50% ওই মাসে পেমেন্ট করে দিই যেই মাসে আমি ক্রয় করলাম, আর 50% পেমেন্ট করি তার পরবর্তী মাসে। যেহেতু 31 মার্চের অ্যাকাউন্টস পেয়েবল রয়েছে, আমাদের এই 12,000 ও 31 এপ্রিলে আমাকে পেমেন্ট করে দিতে হবে। এটা হচ্ছে অঙ্কের লজিক। লেটস ক্যালকুলেট এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট। আমরা এবার একটু দেখিনি। আমরা ক্যাশ কালেকশনের মতো পেয়েবলটাও প্রথম দিয়ে শুরু করব। অ্যাকাউন্টস লাস্টের পয়েন্টটা তো বুঝি নাই স্যার। ওইটা যে লাস্টে যে যেটা সেটা যেহেতু কোয়ার্টার, তাহলে মার্চেরটা 12,000 মার্চে পে করে দিতে হবে নাকি এপ্রিলে পে হবে? এপ্রিলে পে হবে। এপ্রিলে পে হবে। প্রশ্নের শর্ত হচ্ছে আমি যে মাসে ক্রয় করি সেই মাসে 50% 100 টাকা যদি পারচেজ করি 50 টাকা ওই মাসে পেমেন্ট করব, আর বাকি 50 টাকা আমি পরবর্তী মাসে পেমেন্ট করব। আমাদের একটু যদি পিছনের দিকেও যাই, দেখেন ক্যাশ কালেকশনের ক্ষেত্রে একই রকম তথ্য ছিল। ক্যাশ কালেকশনের ক্ষেত্রে একই রকম ছিল। রিসিভেবল যা ছিল তার পরবর্তী মাসে কিন্তু কালেকশন হয়ে যায়, পেয়েবল যা থাকবে পরবর্তী মাসে পেমেন্ট করে ফেলতে হবে। যেটা অঙ্কের লজিক্যালি সেম ইয়েটা আমাদেরকে বলে। ঠিক
আচ্ছা, তাহলে পেমেন্ট হচ্ছে মার্চে যেটা এন্ডিং অ্যাকাউন্টস পেয়েবল ছিল, এই পেয়েবলটা আমরা এপ্রিলে প্রথমে পেমেন্ট করব। এপ্রিলে যা পারচেজ তার 50% এপ্রিলে পেমেন্ট করব, 50% মেতে পেমেন্ট করব। মেতে যা পারচেজ 50% মেতে পেমেন্ট করব, 50% জুনে পেমেন্ট করব। জুনে যা পারচেজ 50% জুনে পেমেন্ট করব, বাকি 50% জুলাইতে পেমেন্ট করব। একটা জিনিস মনে রাখবেন, জুলাইতে যেটা আমি জুনের যে 50% রয়ে গেছে সেটা অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে ব্যালেন্স শিটে চলে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার এখানে কি ডাইরেক্ট টাকাতে কনভার্ট করে বসিয়ে দিচ্ছে নাকি আলাদা দেখাইতে হবে না? জি জি জি, আলাদা দেখাইতে হবে না স্যার কোথাও? দেখাইলেও তো ভালো, আমরা দেখাই। পরীক্ষায় দেখা না দেখায় যদি ডাইরেক্ট করে দেয় সমস্যা। পরীক্ষায় ভাই আপনারা অ্যাডাল্ট, তো আপনাদেরকে বুঝে নিবে। আচ্ছা, আর কত? আচ্ছা, এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট আমরা এখানে দেখেন বিগিনিং ছিল হচ্ছে F21 এটা বলতেছিলাম এই জন্য অনেক সময় স্যার এই ক্যালকুলেশন গুলো তো স্যার অনেক পেজ দিয়ে দেয়, এই পাউন্ড তারপরে সেই জন্য স্যার এগুলোকে দেখানো দরকার নাকি এই জন্য আমাদের এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট শিডিউলটা দেখেন। বিগিনিং পেয়েবলটা আমাকে এপ্রিলে পেমেন্ট করতে হবে, এপ্রিল মে জুন, আমি জুলাই পর্যন্ত গেলাম না। আচ্ছা, এই ফিগারটা আমরা কোত্থেকে পেলাম? এটার সাথে মনে মিলে নাই না? মিলে গেছে তো মনে হয় না, 28,400 মিলে নাই কেন? আমাকে কোথাও মনে আমি ভুল করে আসছি। ভুল করে আসছি। আচ্ছা, এটা আমাদের তার দরকার নেই, আমার কিছু ইনফরমেশন ভুল আছে সেখানে। 40,000 কে 0.4 দিয়ে মাল্টিপ্লাই করলে তো স্যার এটাই আসার কথা। 40,000 কে না স্যার 40,000 না, মানে কত ছিল না, আমাকে এটাই আমাকে খেয়াল দেখতে হবে, এটা অন্য অঙ্কের সাথে ছিল তো, আমি পুরো জিনিসগুলো মানে এখনো কারেকশন করিনি। স্যার আমরা যদি এটা করি তাহলে আমাদের কোম্পানি কি বুঝবো আমরা? এটা কেন, উদ্দেশ্য কি আমাদের করার? কোনটা করার উদ্দেশ্য? ক্যাশ ডিসবার্সমেন্ট। ক্যাশ ডিসবার্সমেন্ট করার উদ্দেশ্য আছে যে ক্যাশ ডিসবার্সমেন্ট যদি করতে না পারেন তাহলে ম্যাটেরিয়াল কিনতে পারবেন না। ডিসবার্সমেন্ট করার এটা দিয়ে আপনার প্রমাণ হবে যে আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আপনার রিকোয়ারমেন্ট যদি 200 টাকা হয়, তাহলে আপনি কোত্থেকে বাকি 100 টাকা রিকভার করবেন? আপনি বাসা থেকে যখন বের হন পকেটটাতে তো হাত দিয়ে বের হন, তাই না? পকেটে কেন হাত দেবো আমি? যে আমার এখান থেকে বের হয়ে আমি কি কি কাজ করবো, ওই প্ল্যান ওয়াইজ আমি কাজটা করতে পারবো কিনা এটা জানার জন্য আমাকে করতে হবে। তার মানে কোনো ঘাটতি আছে কিনা ওটা জানার জন্য, যে আমরা যা ক্রয় করব বা বাজেট তো আমাদের ভবিষ্যতের জন্য, এখন সে পরিমাণ আমাদের আছে কিনা সেটা জানার জন্য এখানে ক্যাশে আছে কিনা। জি ঠিক আছে, আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের প্রশ্ন করা উচিত ছিল যে আমরা এই 28,000 কোত্থেকে পেলাম, আপনারা প্রশ্ন করেন নাই। সরি, এই 56,000 কোত্থেকে পেলাম? এটা তো হচ্ছে ইয়ে থেকে আসছে, এই যে 1,40,000 পারচেজ আছে ওখানে 0.40 দিয়ে গুণ দিয়ে বের হয়েছে 56, তারপর এটা 50-50 করে। জি ঠিক আছে। এখানে অঙ্কটাতে বারবার ভুল আসতেছে, কোথাও কেজি কোথাও, এটা কি আমার ভুল ছিল না অঙ্কের ভুল ছিল বুঝতেছি না। না পাউন্ড, ঠিক আছে, আমাদের ইয়েতে ভুল ছিল। স্যার এই অঙ্কটা আমাদের হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? কোনো কি ইয়ে আছে যে কোনো কারোর সাথে মিলবে যে আমাদের অঙ্কটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা? না, এটা এরকম ক্যালকুলেশন করার সুযোগ নেই। ওই না, একটা জিনিস করার সুযোগ আছে, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করার পর যদি ব্যালেন্স শিট মিলে যায় বুঝবেন যে আপনার যা যা করলেন সবকিছুই ঠিক আছে। ব্যালেন্স শিট পর্যন্ত তো আপনাকে করতে হবে। আমরা এই 56,000 টাকা পেলাম, বোঝার সুযোগ নেই। ও আচ্ছা,
এই 56,000 টাকা পেলাম হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট ছিল 1,40,000 টাকা। এর আগের অঙ্কে আমরা যেটা করলাম এই 1,40,000 ইউনিট আমরা কিনবো, সেখান থেকে আমরা পেলাম 1,40,000 গুণ 40 পয়সা, তাহলে 56,000 টাকা হচ্ছে আমাদের ডিসবার্সমেন্ট করতে হবে। তার 50% এপ্রিলে করবো, 50% মেতে করবো। ঠিক একই রকম ভাবে মে এবং জুন আমরা করে নিলাম। ঠিক আছে, আমরা কি আরেকটু এগোবো? অডিয়েন্স থেকে রেসপন্স আসছে, আমার মনে হয় আমরা হয় বুঝতেছি না অথবা বেশি বুঝে ফেলতেছি, কোনো একটা হবে। আর এই ক্যালকুলেশন তো সবাই নিজের হাতে করার মতো সময় পাচ্ছে না, হয়তো এই জন্য একটু রেসপন্স। এটা ওই যে লিখে করতে পারলে মানুষের আসলে 25% মনে থাকে, আমি বললে হয়তো 10% মাথায় থাকবে। এখনো পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার, এটা দেখানোর পর একটা ফুল একটা ম্যাপ করলে আরো একটা প্রবলেম মানে এক্সারসাইজের জন্য দিয়ে দেন, যেটা নেক্সট ক্লাসে আপনার জন্য করে রাখবো স্যার। আচ্ছা, ওইটা দরকার নেই, আমি এই প্রশ্নগুলোই আপনাকে ওই যে ওয়ার্কশিটটা পাঠালাম গত ক্লাসে, এই জিনিসগুলো লেখা আছে সেখানে, ওইটা আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন ওগুলো পার্ট করে। অ্যাট লিস্ট আমি যতটুকু করলাম ততটুকু যদি একটু রিভিউ করে নেন তাহলে মাস্টার বাজেট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো প্রায় একটা সেন্টেন্স ওভারডিং হয়, এটা ব্যালেন্স শিটে চলে যাবে, আমি জিনিসটা ব্যালেন্স শিটে চলে যাবে, এটার ব্যাপারে আমি একটু ক্লিয়ার হতে চাই, কোন পার্টটা কিভাবে যাবে, কখন যাবে? আমরা ব্যালেন্স শিটে চলে যাবে। আপনি কি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট ছিলেন আগে? আমি সামুদ্রিক বিজ্ঞানের পড়াশোনা। এই জন্যই আপনাকে একটু বুঝাতে গেলে আগে আসলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা বোঝানো দরকার ছিল। বেসিক কিছু আইডিয়া আছে, ডেবিট ক্রেডিট বা আছে। ডেবিট ক্রেডিট আপনি যখন করেন, যেই ট্রানজাকশনটাই হোক না কেন সেটা একটা ডেবিট হবে নাহলে ক্রেডিট হবে, ঠিক আছে না সমুদ্র বিজ্ঞান হিসাবে? যে কোনো ইভেন্ট, ফিনান্সিয়াল ইভেন্ট, যে কোনো ফিনান্সিয়াল ইভেন্টের দুটো ইফেক্ট, একটা হচ্ছে হয় ডেবিট হবে নাহলে ক্রেডিট হবে। আচ্ছা, এখন এই ডেবিট ক্রেডিটের জন্য আমার আসলে হয় এটা এক্সপেন্সেস হবে না হলে ইনকাম হবে, অথবা অ্যাসেট হবে নাহলে লায়াবিলিটি হবে, এই চারটা আইটেম হবে। এর বাইরে কি হওয়ার সুযোগ আছে? আমি ডেবিট ক্রেডিট যাই করি না কেন, প্রথম ভাগ হচ্ছে আমি ডেবিট ক্রেডিট করব। ডেবিট ক্রেডিট করার পর এটাকে সাজাবো হচ্ছে হয় এটা এক্সপেন্সেস হবে না হলে ইনকাম হবে। ডেবিট হলে যেগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার সেগুলো হবে এক্সপেন্সেস, আর যেগুলো ইনকাম সেগুলো হবে ক্রেডিট। রেভিনিউ এক্সপেন্ডিচার গুলো হয় হচ্ছে আপনার ডেবিট আর ইনকাম হয় ক্রেডিট, ঠিক আছে না? এই আন্ডারস্ট্যান্ডিং তো আপনার আছে? এটা আছে অ্যাকাউন্টিং অ্যাসেট ইকুয়াল টু আর অ্যাসেট সবসময় হয় ডেবিট, অ্যাসেট হয় ডেবিট, লায়াবিলিটি হয় ক্রেডিট। আচ্ছা, অ্যাসেট কিভাবে ক্রিয়েট হয়? আপনি যদি সে ফর এক্সাম্পল আমি আপনাকে যদি বলি এরকম যে আপনি 50,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, তাইলে এটার জার্নাল কি হবে? মোবাইল অ্যাসেট ইজ এ ডেবিট, আর টাকা ক্যাশ যদি হয় ক্রেডিট বা অ্যাকাউন্ট পেয়েবল, তাহলে পারচেজ মোবাইল ডেবিট, অ্যাসেটটা ডেবিট, মানে কথা হচ্ছে অ্যাসেটটা ডেবিট হবে, যেটা আমি ক্রয় করলাম, আমি যেই অ্যাসেটটা ক্রয় করলাম সেটা ডেবিট, আর আমার থেকে যেই অ্যাসেটটুকু চলে যাচ্ছে ওটা ক্রেডিট হবে, মানে অ্যাসেটটা যদি ডিক্রিজ হয় ক্রেডিট হয়। আচ্ছা, আমি যদি এখন আপনারে বলি যে আপনি যে মোবাইল ফোনটা ক্রয় করলেন এটা ব্যালেন্স শিটে চলে যাবে, এটা কি আমার কি ভুল বলা হবে? না, মানে ওই সূত্রতে কোথাও না এফেক্ট করবে আর কি। হ্যাঁ, আপনি যে ট্রানজাকশনটার যে চারটা মডিউল, চারটার কোথাও না কোথাও গিয়ে সে এফেক্ট করবে, ঠিক আছে না? আপনার থেকে যে ক্যাশ চলে যাচ্ছে, আমি যদি বলি যে আপনার রিসোর্স কিছু চলে গেছে, তাও মিথ্যা হবে না। হ্যাঁ, ওই কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে আমার পেয়েবল, এখন যদি এটা বলি আমি যে আপনি মোবাইলটা বাকিতে ক্রয় করলেন, তাহলে আপনি জার্নাল কি দিবেন? অ্যাকাউন্ট পেয়েবল হবে, লায়াবিলিটিস বাড়বে। তখন আমি আপনাকে যদি বলি যে এই অ্যাকাউন্ট পেয়েবলটা ব্যালেন্স শিট আইটেম, সেটা ব্যালেন্স শিটে চলে যাবে, এটা কি ভুল হবে? না, মানে এভরি ট্রানজাকশন শুড বি গো টু ব্যালেন্স শিট আর কি। না, এভরি ট্রানজাকশন ব্যালেন্স শিটে যাবে না, এভরি ট্রানজাকশন হয় ইনকাম স্টেটমেন্টে যাবে না হলে ব্যালেন্স শিটে যাবে, ঠিক আছে? এখন যদি আপনি যদি নাস্তা করতে গেলেন, আপনি ট্রাভেলিং এক্সপেন্সেস করলেন, তাহলে
সেটার ইফেক্টটা ওই ইনকাম স্টেটমেন্টে যাবে, তখন ব্যালেন্স শিটে যাবে না। ঠিক আছে? আচ্ছা, এটা আমি আরেকটু ক্লিয়ার হই। এখানে দুইটা জিনিস আসতেছে, একটা ইনকাম স্টেটমেন্টে আসবে, একটা ব্যালেন্স শিটে আসবে। এই বেসিক জায়গাতে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং একটু ক্লিয়ার হলে এটা হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব কারোর সাথে একটু বসে ওকে ডিসকাস করে। আমি যদি আপনাকে এগুলো একটু ধরে ধরে বুঝাইতে যাই, অন্যরা আমার ক্লাস থেকে চলে যাবে, বলে যে স্যারের ক্লাস আর করা যাবে না। ওকে, থ্যাংক ইউ। কথা বুঝছেন? আচ্ছা, আমরা এবার আসি তাহলে সিকোয়েন্সটা কি দাঁড়ালো? প্রথমে সেলস বাজেট, তারপরে প্রোডাকশন, তারপরে হচ্ছে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, ম্যাটেরিয়াল বাজেট আর ক্যাশ ডিসবার্সমেন্ট, এন্ড দেন ডাইরেক্ট লেবার। ম্যাটেরিয়াল বাজেট কি ক্যাশ ডিসবার্সমেন্টের আগে? ম্যাটেরিয়াল বাজেট ক্যাশ ডিসবার্সমেন্টের আগে হবে, কারণ ম্যাটেরিয়ালের রিকোয়ারমেন্টটা সেট করতে না পারলে আপনি কেমনে পেমেন্ট করবেন? মানে আপনি যে আপনাকে বললো যে রান্না করতে গেলে আপনি আগে ম্যাটেরিয়ালটা রিকোয়ারমেন্ট, আপনার ইনগ্রেডিয়েন্টস গুলো আপনি রেডি করবেন, ইনগ্রেডিয়েন্টস এর রিকোয়ারমেন্ট রেডি করবেন, তারপর আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনি দেন ক্রয় করবেন, ডিসবার্সমেন্ট করবেন। ঠিক আছে না? জি। ম্যাটেরিয়ালটা হচ্ছে সেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এই ইনগ্রেডিয়েন্টস আমার দরকার হবে, এই ইনগ্রেডিয়েন্টস এর জন্য আমি আমার এবার পেমেন্ট শিডিউলটা ঠিক করতে হবে। আমরা দেখি at Royal each unit of product requires 0.05 hours of direct labor. রয়্যাল কোম্পানি একটা ইউনিট তৈরি করতে গেলে 0.05 আওয়ার শ্রমের দরকার হয়। The company has a no layoff policy of all employees will be paid for 40 hours of work each week. কোম্পানির একটা পলিসি হচ্ছে কোনো লে অফ করবে না। কোম্পানি তার লেবারদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে 40 ঘন্টা আপনারা কাজ করবেন, 40 ঘন্টার জন্য পেমেন্ট পাবেন, এবং 40 ঘন্টা যদি কাজ নাও থাকে 40 ঘন্টার পেমেন্ট পাবেন। In exchange for the no layoff policy, workers agreed to a wages rate 10,000. যেহেতু লে অফ পলিসি নাই সেহেতু লেবারদের পেমেন্ট একটু কম। The wages rate of 10 per hour regardless of the hours worked, no overtime pay. এখানে একটা রিকোয়ারমেন্ট বলে দিল যে যেহেতু লে অফ পলিসি নাই, 40 ঘন্টার জন্য পেমেন্ট কম্পালসারি করবে কোম্পানি, আমাকে কথা দিল, সেহেতু আমি কোনো ওভারটাইমের কোনো সুযোগ নাই, ওই 40 ঘন্টার টাকা নিয়ে আমি সবসময় সন্তুষ্ট থাকবো। এই কথাগুলো আমাদের দরকার আছে পরবর্তী অঙ্কের জন্য। For the next 3 months, the direct labor workforce will be paid for a minimum 1500 hours per month. আমাদের উপরের প্রশ্নটা আমরা যদি একটু দেখি, এইটার সাথে রিকোয়ারমেন্ট ঠিক রেখেই কোম্পানি তার ওয়ার্কারদের সাথে চুক্তি করলো যে আগামী 3 মাস সব সময় আপনাদেরকে 1500 ঘন্টা পার মান্থ আমি পেমেন্ট করে যাব। 1500 ঘন্টা করে আমি পেমেন্ট করবো। তাহলে 1500 ঘন্টা যদি আমি পেমেন্ট করি তাহলে হবে কত? 10 টাকা করে পেমেন্ট পার আওয়ার। 10 টাকা করে পেমেন্ট করবো 1500 ঘন্টার জন্য। এইটাই হচ্ছে ওদের সাথে কন্ট্রাক্ট। এখন আমাকে লেবার বাজেট করতে হবে। বাজেট করার জন্য প্রথম দরকার হবে হচ্ছে আমার কত প্রোডাকশন করা দরকার, সেই প্রোডাকশন রিকোয়ারমেন্টটা আমরা আগেই দেখে নিছি, এবং প্রশ্নে বললো যে একটা ইউনিট কমপ্লিট করতে সময়ের দরকার হয় 0.05 আওয়ার্স। 0.05 আওয়ার্স। 0.05 আওয়ার্স মানে কি? 3 মিনিট আধা ঘন্টা না, একটা ইউনিট প্রোডাকশন করতে 0.05, দেন দ্যাট মিন্স 60 একটা লেবার আধা ঘন্টা টাইম দেয় আধা ঘন্টা বললেন যে আপনার 3 মিনিট আধা ঘন্টা যিনি বললেন ওর নামটা বলেন। এটা 3 মিনিট লাগবে। 3 মিনিট হবে স্যার। 3 মিনিট। জি জি, এইভাবে হয়তো আমরা একটু মাঝে মাঝে ভুল করতে পারি। ঠিক আছে, ভুল করার লেখা ছোট তো স্যার পড়ি না এখন। লেখা ছোট এখন এটা কি ভালো হয়? এখানে কি ভালো দেখা যায় না আগেরটা ভালো? না, দেখা যায় না। দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রশ্নটা আবার পড়ি।
আমার যা প্রোডাকশন রিকোয়ারমেন্ট রেডি করলাম, ওই প্রোডাকশন করতে গেলে 0.05 আওয়ার্স লাগবে লেবার লাগবে হচ্ছে 0.05 আওয়ার্স। আবার এখানে কিছু শর্ত দেওয়া আছে, শর্তগুলো কিন্তু আমার পরীক্ষা আমার এই প্রশ্ন অঙ্কের মধ্যে এগুলোর ইমপ্লিকেশনস আছে। এই আমরা এখন যে চিত্রটা দেখতেছি এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? এটা কি আমাদের পরিচিত না জুয়েল সাহেব? ঠিক আছে স্যার। আমরা প্রোডাকশন করব 36,000, 46,000, 29,000, যেটা আমরা প্রথম প্রোডাকশন বাজেট থেকে পেয়ে গেলাম, ঠিক আছে না? এবার লেবার আওয়ার কত লাগবে আমরা এবার একটু এর পরে দেখি। লেবার আওয়ার লাগবে হচ্ছে, এটাকে আমি গুণ করব 0.05 দিয়ে, এটাকে আমি গুণ করব 0.05 দিয়ে। দেখেন 0.05 দিয়ে গুণ করলে কি দাঁড়ায়? 1300 ঘন্টা, 2300 ঘন্টা, 1450 ঘন্টা, ঠিক আছে? এখানেই প্রশ্নের ছিল যে কি 1500 ঘন্টা কন্ট্রাক্ট একজন লেবারের সাথে বা লেবার কন্ট্রাক্টের সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে 1500 ঘন্টা, এর থেকে কম হলেও আমি 1500 ঘন্টার পেমেন্ট করব। 1300 ঘন্টা কাজ হলে কিন্তু 1300 ঘন্টার ওই 10 টাকা করে রেট হবে না, 1500 ঘন্টার আমাকে পেমেন্ট করতে হবে। এখন দেখেন এখানে 1500 ঘন্টা পেমেন্ট করবে, এখানে অতিরিক্ত যেটা হয় সেটার পেমেন্ট এখানে কিন্তু কম ছিল, 1500 ঘন্টার পেমেন্ট করবে। তাহলে লেবার কস্ট হচ্ছে 1500 × 10, 2300 × 10, 1500 × 10, এটা হচ্ছে লেবার পেমেন্ট। স্যার ওই যে এক্সট্রা টাইমের জন্য যে বেশি হবে না ওইটুকু কি হবে, এটা কি কন্ট্রাক্টে বলা ছিল স্যার আগে? এখানে দেখেন হায়ার অফ লেবার আওয়ার্স রিকোয়ার্ড অর লেবার আওয়ার্স গ্যারান্টেড। তো ওকে স্যার, মানে কম তার ওখানে মিনিমামটা লেখা আছে, মিনিমামটা লেখা আছে, এই যে একটা কথা লেখা আছে, এই যে এই দেখেন, এই যে আমার কারসরটা দেখেন, এটা হচ্ছে এই অঙ্কের কারসাজি। আপনারা আবার পড়েন প্রশ্ন, প্রয়োজনে আবার প্রশ্ন পড়েন, আমরা আবার দরকার হলে ডিসকাশনে থাকবো, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না ততক্ষণ পর্যন্ত না আগাবো না, কারণ আমরা অলরেডি 3-4টা অঙ্ক করে ফেললাম, একটা অঙ্ক করিনি, আমরা 3-4টা অঙ্ক করলাম, এবং না বুঝলে দরকার হলে সেখানে স্টপ করবো। মিনিমাম আর কি, মানে কমপক্ষে 1500 আওয়ার করবে, বেশি হলে বেশিটা দিবে। আমরা অঙ্কটাকে আবার একটু করি। একটা জিনিস খেয়াল করেন আমার কারসরের সাথে, যে যা প্রোডাকশন তার 0.05 আওয়ার হচ্ছে প্রয়োজন, আমার লেবার আওয়ার দরকার হয়। তো লে অফটা কি স্যার? লে অফ হচ্ছে কোম্পানি বন্ধ করবে না, লে অফটা হয় হচ্ছে ছাঁটাই, বাংলায় হচ্ছে ছাঁটাই। যেমন আমাদের প্যান্ডেমিকের সময় অনেকগুলো কোম্পানি গার্মেন্টস লে অফ ঘোষণা করেছিল। লে অফ করলে লে অফ এটা একটা কিন্তু আইনগত সংজ্ঞা আছে, লে অফ কখন করতে হয়, কিভাবে করতে হয়, ঠিক আছে? তো কোম্পানির পলিসি হচ্ছে যে কোনো লে অফ করবে না কখনো, কাজ কম থাকুক বেশি থাকুক। রিট্রান্সমেন্ট আর লে অফ কি স্যার এক জিনিস? একই জিনিস। রিট্রান্সমেন্টের বাংলা ছাঁটাই। রিট্রান্সমেন্ট এটা হচ্ছে লেবার, আপনি মনে হয় লেবার ল পড়ে আসছেন না স্যার? স্যার জি, আমি ভুলে গেছি রিট্রান্সমেন্ট, আমরা এক সময় করছিলাম রিট্রান্সমেন্ট। সেখানে একটা বলা ছিল রিট্রান্সমেন্ট ফর রিডান্ডেন্সি। রিট্রান্সমেন্ট ফর রিডান্ডেন্সি না স্যার? বুঝি নেই, এটা আইনের ভাষা তো বুঝতেছি। আচ্ছা, এটা কোম্পানির পলিসি হচ্ছে যে কি কোনো লে অফ করবে না, সপ্তাহে 40 ঘন্টা করে কাজ করাবে। এইটা আসলে আমার এই ইনফরমেশনটা আমার আসলে দরকারই ছিল না, এই যে সেকেন্ড লাইনটা আমার আসলে কোনো দরকার নাই। এখানে যে কথাটা বলা যেহেতু লে অফটা ছিল না, ওয়ার্কার 10 টাকা করে কাজ করতে রাজি ছিল, এবং ওই ওভার টাইম তারা নিবে না, এবং তাদের সাথে লাস্টের যে কন্ট্রাক্ট, আসলে এই দুটো লাইনের আবার দরকার ছিল না, প্রথম দ্বিতীয় লাইনের দরকার ছিল না, শুধু লেবার রেটটা দরকার ছিল, 10 টাকা পার আওয়ারের লেবার এই রেটটা দরকার ছিল। এরপরে ফর দ্য নেক্সট 3 months দ্য ডাইরেক্ট লেবার ওয়ার্কফোর্স উইল বি পেইড ফর এ মিনিমাম অফ 15 আওয়ার্স পার মান্থ। প্রতি মাসে মিনিমাম একজন লেবারকে 1500 ঘন্টার আমি ওয়েজেস দিব, যার জন্য তারা 10 টাকা করে আমার থেকে বেতন নিতে এগ্রি করলো।
এটা ছিল ইনফরমেশন। এখানে দুটো ইনফরমেশন দিয়ে আমাকে ডিস্টর্টেড করলো। এই দুটো ইনফরমেশন আমাকে একটু কনফিউশনে ফেলছে, এগুলো আমাদের আসলে দরকার ছিল না। এই 1500 ঘন্টা মিনিমাম দিতে হবে, এই মিনিমাম শব্দটা না বুঝলে আপনি ওখানে গিয়ে আটকে যাবেন। এখানে গিয়ে ওই যে প্রশ্ন যেটা করলাম, এই মিনিমাম স্যার এখানে স্যার কেউ যদি 1600 আওয়ার কাজ করে তাহলে কি 1600 আর অনুযায়ী স্যালারি দিবে? ওই অঙ্কের উত্তর হচ্ছে যে কি মিনিমাম 1500 আওয়ার্স এর বেতন দিতে হবে ওয়ার্কারদেরকে মিনিমাম, আর যতটুকু পর্যন্ত সে কাজ করবে এর অতিরিক্ত সেটারও সে পেমেন্ট পাবে। আমার গ্যারান্টেড লেবার আওয়ার হচ্ছে 1500 আওয়ার্স। আবার এখানে যদি মিনিমাম না বলে মিনিমামটা উঠাইয়া দিত, এই মিনিমামটা উঠাইয়া দিলে এখানে কিন্তু এটাও কিন্তু 1500 হয়ে যেত। কারণ এখানে যদি এই একটা শব্দ দিয়ে আপনাকে এই ভুল পথে নেওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, এখানে আমাদের যে প্রোডাকশন হয়েছে, এপ্রিলে যে প্রোডাকশন 26,000, তার জন্য 1,500 আমাদের লেবার আওয়ার খরচ হয়েছে। জি, তারপরে মেতে 46,000 প্রোডাকশনের জন্য তো স্যার আমাদের 1,500 লেবারই খরচ হইলো না। সেখানে ওই যে প্রশ্নের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে কি একটা ইউনিট তৈরি করতে 3 মিনিট লাগবে, তাহলে 46,000 ইয়ে তৈরি করতে কত মিনিট লাগবে? 2300। হ্যাঁ, 2300 মিনিট লাগবে। তা 2300 মিনিট যদি দরকার হয়, 1500 ঘন্টার লেবার দিয়ে আমি 1500 ঘন্টা আমার কাছে আছে, সেটা দিয়ে কি আমি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো না? কিন্তু আমাদের তো ওভারটাইম পলিসি নাই হচ্ছে যে কি ডেইলি তাতে যে একটা সিজনাল ইফেক্ট আছে। আমরা দেখি যে জুলাই আগস্টে আরো কমে গেছে, বিভিন্ন সময় বাড়তেছে কমতেছে, কিন্তু ওভারটাইম দিতেছে না। এখানে আবার আরেকটা ইনফরমেশন আপনাকে দেয় নাই, কতজন লেবার এখানে আছে, ওই লেবার দিয়ে 1500 ঘন্টা করে গিয়ে আপনি কাজটা করাইতে পারতেছেন কিনা, এই ইনফরমেশন গুলো দেয়নি। ওই ইনফরমেশন গুলো না দেওয়াতে আমরা ওই যৌক্তিক জায়গায় যেতে পারতেছি না। আর যেহেতু ওই জিনিসগুলো দেয় নাই এবং লাস্টে বলে দিল যে আমার মিনিমাম হচ্ছে ওদের সাথে মিনিমাম কন্ট্রাক্ট হচ্ছে এই 1500 ঘন্টার শ্রমের বেতন দিব আমরা। আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে এই সেকেন্ড লাইনটা আমার দরকার নাই, এই থার্ড লাইনটাও আমার দরকার নাই, এক্সেপ্ট এই 10 পার আওয়ারটা ছাড়া আর এই সব কথাগুলো আমার আর দরকার নেই। কোম্পানির পলিসি হচ্ছে ওভারটাইম ওদেরকে লে অফ করবে না, লে অফ না করে বলছি তোমাদেরকে লে অফ করবো না, ওভারটাইমও দিব না। এখানে যে আমাকে ওভারটাইম দিয়ে কাজটা করাইছে এটা কিন্তু বলা নাই। আপনি যে প্রশ্ন করলেন যে 1500 ঘন্টা অতিরিক্ত তো হওয়ার কথা না, কিন্তু 2300 ঘন্টা যে কাজ করলো এটা যদি ওভারটাইম দিয়ে করছে সেই তথ্য কিন্তু দেওয়া নাই। ওভারটাইম হবে না, কারণ ওভারটাইমের রেটটা আরো বৃদ্ধি পাইতো। হ্যাঁ, ওভারটাইম সেটা মানে স্যার ওভারটাইমের জন্য কোন এক্সট্রা টাকা জেনারেল স্যার, এটা জেনারেল ওয়ার্কার দিয়ে করা হয়েছে, এখানে ওভারটাইম দিয়ে যে কাজটা করানো হলো কিনা সেই রকম কোনো ইনফরমেশন আমাদেরকে দেয় নাই। এখানে এপ্রিল মাসে কোম্পানি লুজ করছে, জুন মাসে লুজ করছে, মে মাসে গেইন করছে। এখানে আবার কথা আছে, একটা লেবার কাজ করতে পারে সপ্তাহে 40 ঘন্টা, তাহলে মাসে করতে পারবে কত ঘন্টা? 160 ঘন্টা মিনিমাম। আমার একটা লেবার 1500 ঘন্টা করে কাজ করে, তা আমার 2300 ঘন্টা লাগবে। আর তখন আমি লেবার আবার মানে লেবার বেশি দিয়ে আমি কাজ করলাম, আমার ওভারটাইম দরকার হয়নি তো। এখানে 2300 কিভাবে আসলে সেটা তো মিলাইতে পারতেছি না। আচ্ছা, 2300 অ্যাকচুয়ালি 2300 আর কি, যে 2300 এই 46,000 ইউনিট তৈরি করতে 3 মিনিট করে যদি হয় তাহলে এখানে 2300 আওয়ার হবে। জি স্যার, এটা মিলাইতে পারেন না কেন বলেন? এইটুকু বুঝছি স্যার। জি, কিন্তু আমরা তো 1500 বেশি লেবার লাগাইতে পারতেছি না, 1500 ঘন্টার বেশি। আমি লাগাইতে পারি নাই বলে নাই, বলছে যে কি কোম্পানি তার ওয়ার্কারদের সাথে এগ্রিমেন্ট করলো যে আপনারা কাজ করবেন, কিন্তু 1500 ঘন্টার মিনিমাম মানে লেবার কন্ট্রাক্টরকে বললো যে মিনিমাম আপনি 1500 ঘন্টার টাকা আমার থেকে নিয়ে যাবেন। জি স্যার, মিনিমাম 1500 ঘন্টার টাকা আমার থেকে নিয়ে যাবেন, যদি এর থেকে বেশি হয় সেটা অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এখন আপনি সবসময় ডাউটে আসছেন হচ্ছে যে কি একজন লেবার দিয়ে, এখানে আসলে একজন লেবারের সংশ্লিষ্টতা নাই।
কোনো ওভারটাইমও হয় না, এখানে একজন লেবারের ইস্যু না, এখানে আসলে এটা কন্ট্রাক্টরের ইস্যু। কন্ট্রাক্টরের সেন্সে চিন্তা করেন তাহলে আপনার এই কনফিউশনটা কেটে যাবে। হ্যাঁ, সেটা কোনো বিষয় না স্যার। না না স্যার, এখানে কোম্পানি হচ্ছে আপনার কন্ডিশন দিয়ে দিছে, কোম্পানি কন্ট্রাক্টরকে কন্ডিশন দিয়ে দিল যে তুমি আমার এই এত বেশি আওয়ারে ঘন্টা বেশি কাজ করা যাবে, তোমার 50 জন লেবার নিয়ে আসবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, মাস 2300 ঘন্টা ডিভাইডেড বাই 4, তাহলে কয়টা? 575 ডিভাইডেড বাই 40 আওয়ার্স, তাহলে এখানে 14-15 জন লেবারের ইনভলভমেন্ট ছিল। হ্যাঁ স্যার, আরে একজন লেবারের ইনভলভমেন্টের ইস্যু আসে না, ঠিক আছে? এটা এরপর এই ঘন্টাগুলোকে দিয়ে আমি যখন টাকা ইউনিট ওয়েজেস রেট দিয়ে গুণ করব, তাহলে আমি ডাইরেক্ট লেবার কস্টের ফিগারটা পেয়ে যাব, ঠিক আছে? আমরা কি ওয়েজ রেট 10 জি স্যার, ওয়েজেস রেট 10 ছিল। হ্যাঁ 10 ছিল। আমাদের অঙ্ক স্যার আমরা যে এক্সট্রা টাকাটা পে করতেছি ওই টাকাটা আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে ধরি, এখানে ওইরকম কোনো কনসিকুয়েন্স নাই। আমি সেজন্য ডাইরেক্ট বলে দিলাম এটা ডাইরেক্ট লেবার। মানে আমরা আমাদের সাথে লেবারে আওয়ার কন্ট্রাক্টর, মানে লেবার কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট হলো যে 3 মিনিটের মধ্যে আমাকে একটা প্রোডাক্ট তৈরি করে দিবা, আর তোমাকে আমি 3 মিনিটেরই পেমেন্ট করবো। মিনিটের অতিরিক্ত কোনো পেমেন্ট আমি করিনি, তাহলে অতিরিক্ত যদি কোনো পেমেন্ট না করে থাকে তাহলে সেটা তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড যাওয়ার সুযোগ নেই। জি স্যার। আর স্যার আমাদের এখানে যে 2600 প্রতি 3 মিনিটের কারণে 1300 যেহেতু হয়েছে, আর একটা লেবার যেহেতু 1500 আবার এখানে কাজ করতেছে, কারণ একটা লেবারের কম তো খাটানো যাবে না, সেই জন্য 15000 হয়েছে। জি জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনার প্রশ্ন ছিল যে যদি ওভারটাইম করি ওভারটাইম প্রিমিয়ামটা যাবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। ইয়েস স্যার। এটা কোথায় পেয়েছেন আপনি? এটা আমাদের চ্যাপ্টার স্লাইড নাম্বার 2 এর একদম লাস্ট। আমাদের এখানে কস্ট কনসেপ্টে না, কস্ট কনসেপ্টে না, কস্ট কনসেপ্টে ক্লাসটা ছিল। হ্যাঁ, ওভারটাইম শুড বি সেকেন্ড লাস্ট অথবা থার্ড লাস্ট নাম্বার স্লাইডে স্যার। ওভারটাইম এই অঙ্কের সাথে রিলেভেন্ট না। না না, ওখানে কি ইয়ে ছিল এরকম? হ্যাঁ, বলা ছিল। আমি ক্লিয়ার, ওখানে আপনার যেটা বলা ছিল ইয়া ছিল ওভার আমাদের ওখানে একটা ডাইরেক্ট লেবারের পরে এক্সট্রা যে আওয়ারটা হবে ওভারটাইম অলওয়েজ বি এড উইথ দি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা কিন্তু ক্লিয়ারলি ছিল, আমার নোটও আছে স্যার। আমি মানে আই মিন সিচুয়েশনটা বলি। এখানে যেটা ছিল যে 40 আওয়ার্স এর ইয়া ছিল আর $10 করে পে করা হতো। হ্যাঁ, তো 44 আওয়ার্স একটা উইকের মধ্যে 4 ঘন্টা ওভারটাইম করাইছে। আচ্ছা, আর ওই 4 আওয়ার্স এর জন্য ওরা $15 পে করছে এক্সট্রা করে। হ্যাঁ, তাহলে আমার এখানে আমি বেসিক্যালি ওরা 44 × 10 যেটা বেসিক স্যালারি যেটা ওইটাকে ওরা ডিরেক্ট লেবার হিসেবে ধরছে, আর 4 × 5 মানে যে $5 আমি এক্সট্রা দিয়েছি ওইটা 4 ঘন্টার জন্য ওই $20টা তারা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দেখিয়েছে। তো আমি এই ক্ষেত্রে জিজ্ঞেস করতেছিলাম, যখন আমরা ডিরেক্ট লেবার বাজেট করব আর যখন এরকম কোনো কনসিকুয়েন্সেস আসবে আমাদের সামনে, সিচুয়েশন যখন আসবে যে আমি ওভারটাইম পে করতেছি, তখন কি আমি ওভারটাইমের এক্সট্রা টাকাটা যে $5 আমি পে করতেছি ফর 4 আওয়ার্স ওইটা কি আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেড এক্ষেত্রে পারবেন না? আপনার প্রশ্ন আমি বলছি, কিন্তু এই ক্ষেত্রে পারবেন না। এখানে কনসিকুয়েন্সটা একটু ডিফারেন্ট কেন? ওই ম্যানুফ্যাকচারিং বাজেটে গেলে আমরা বুঝতে পারবো। ম্যানুফ্যাকচারিং বাজেটটা আমরা সাধারণত অ্যাবজর্ব করে কিসের বেসিসে? লেবার আওয়ার বেসিসে। যতক্ষণ লেবার আওয়ার চলবে ততক্ষণ প্রোডাকশন চালু থাকবে, ততক্ষণ ফ্লোর চালু থাকবে, কতক্ষণ ফ্যাক্টরি চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত ওভারহেড হতে থাকবে। আর ওভারহেড আমরা ক্যালকুলেট করতে পারি না এট দ্য এন্ড অফ দ্য মান্থ। সেজন্য আমরা করি কি, একটা স্ট্যান্ডার্ড সেট করে নিয়ে আমরা এটাকে অ্যাবজর্ব করাই।
সেহেতু এখানে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তার মানে বাজেটিং এর ক্ষেত্রে আমার ওভারটাইম ওভারআউট যেটাই বলুক আমার পুরোটা টাকাই কারণ আমার তো বাজেটটা তো আমি ইন অ্যাডভান্স করে নিচ্ছি, সেক্ষেত্রে আমি ওই জিনিসগুলো আমার কনসিকুয়েন্সে আসবে না। ও আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে, আমি তো প্ল্যান করতেছি বিফোর এক্সিকিউশন। তো বিফোর এক্সিকিউশন প্ল্যান করতে গেলে তো আমার ওই কনসিকুয়েন্স কেন আসবে, সেজন্যই এখানে বলেই দিছে যে কি আপনি ওভারটাইমের কোনো ইস্যু আনবেনই না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমার প্রশ্নই বলে দিয়েছে যে ওভারটাইমের প্রিমিয়াম বা ওভারটাইমের জিনিসগুলো আমার আনার দরকারই নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরে যাই এবার। তাহলে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা শেষ করে দেন আমরা আমাদের আজকে ক্লাস ক্লোজ করব, কারণ আমরা আজকে অলরেডি অনেক কিছু শিখে ফেলছি। স্যার একটু কোশ্চেন করি স্যার, আগের কোশ্চেনটার সাথে রিলেটেড। জি স্যার, এটা হচ্ছে ওভারটাইমটা স্যার ইয়েতে আসবে না কেন? মানে এটা তো স্যার ডাইরেক্ট আমার ম্যানুফ্যাকচারিং কস্ট ওভারহেড এখানে আসবে না কেন বলতেছি, আমি যখন বাজেট করব তখন আমি একটা স্ট্যান্ডার্ড সেট করে বাজেট করি স্যার। এইখানে না স্যার, মানে আমি যখন স্যার ওভারটাইম দিব ওইটা স্যার আমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালে আসবে না কেন স্যার? মানে প্রোডাকশন কস্টে আসবে না কেন স্যার? প্রোডাকশন কস্টে আসবে, তো প্রোডাকশন কস্টে আসবে, ডাইরেক্ট লেবারে আসবে না। প্রোডাকশন কস্টে আসবে। প্রোডাকশন কস্টে মানে তো ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এই তিনটা যোগ করলে তো প্রোডাকশন কস্ট অথবা প্রোডাক্ট কস্ট অবশ্যই তো আসবে। কস্ট ইনকার করলে তো অবশ্যই সেটা অ্যাকাউন্ট ফর করতে হবে এবং অবশ্যই আসবে সেটা। মানে ডাইরেক্ট লেবারে অ্যাড হবে। হ্যাঁ, ডাইরেক্ট লেবারে আসবে না। ওই ওনার প্রশ্ন ছিল অন্য একটা কনসিকুয়েন্স, যেজন্য আমি কনফিউজ হচ্ছিলাম। ঠিক আছে, আমরা এবার একটু দেখি ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটটা। Royal Company uses a variable manufacturing overhead rate of $1 per unit. এখানে একটা স্ট্যান্ডার্ড সেট করে নিল যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে প্রতি ইউনিটের জন্য $1 করে বা $1 করে। এটা একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে দুইটা ভাগ করে দিল, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 50,000। Fixed manufacturing overhead হচ্ছে 50,000 per month and includes 20,000 of non-cash cost. সেটা কি primarily amortization of plant assets. টোটাল তার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 50,000, তার মধ্যে 20,000 ইনক্লুড করা আছে যেটা হচ্ছে নন ক্যাশ আইটেম, ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোর্টাইজেশন। এখানে বললো অ্যামোর্টাইজেশন, আমাকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট করতে বললো। এটা খুব সিম্পল, আমি যা প্রোডাকশন করব, যে মাসে যা প্রোডাকশন করব ইনটু $1 করে, যে মাসে যা প্রোডাকশন করব তা হচ্ছে $1 করে, আর এই 50,000 যোগ হয়ে প্রোডাকশন ওভারহেড হবে। আর ক্যাশ ডিসবার্সমেন্ট এখান থেকে আমার করা লাগবে, সেজন্য আমি নন ক্যাশ আইটেমটা বিয়োগ করব। দেখেন 26,000, 46,000, 29,000 ঐতিহাসিক তথ্য, তার সাথে $1 করে যোগ করলে গুণ করলে হবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। 26,000, 46,000, 29,000 $1 করে গুণ করলে এড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করলাম, যোগ করলে হয় 76,000, 96,000, 79,000। এটা হচ্ছে আমার ফিক্সড দুটোর যোগফল, ভেরিয়েবল এবং ফিক্সড দুটোর যোগফল হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমার অঙ্কের জন্য এটা লাগবে। এর পাশাপাশি আমার আরো কিছু তথ্য লাগবে, এই ওভারহেডের জন্য আমাকে কত পেমেন্ট করতে হবে, সেজন্য আমাকে অ্যামোর্টাইজেশনটা বাদ দিতে হবে। 20,000, 20,000, 20,000 রেকারিং, এই তিনটা ফিগার বাদ দিলে এটা হচ্ছে যে কি এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড রিলেটেড পেমেন্ট শিডিউলটা কত। বেসিক্যালি এখানে এসে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটটা শেষ। 76,000, 96,000, 79,000 টাকার বাজেট এখানেই শেষ। কিন্তু এই ফিগারটা লাগবে আমি যখন ক্যাশ ডিসবার্সমেন্ট শিডিউলটা ফুল করব বা ক্যাশ বাজেটটা ফুল ফাইনালি শেষ করব, আমার ম্যাটেরিয়ালের জন্য কত পেমেন্ট হবে, লেবারের জন্য কত পেমেন্ট, ওভারহেডের জন্য কত পেমেন্ট, এই জিনিসগুলো তথ্য লাগবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত শেষ আমাদের আজকের ক্লাস। এরপরে আমাদের ডিসকাশন আবার করতে পারি, আমাদের আর কারো যদি কোনো প্রশ্ন আলাপ করব। জি, একটু অ্যামোর্টাইজেশন আর নন ক্যাশ কস্ট কনসেপ্টটা একটু বলবেন স্যার, এটা কেন, কি জন্য? আমি সবসময় শুধু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রশ্নগুলো পাই। অ্যামোর্টাইজেশন অথবা ডেপ্রিসিয়েশন, আমরা ডেপ্রিসিয়েশনটাই ধরতে পারি নন ক্যাশ হিসেবে ডেপ্রিসিয়েশন। এখানে আমরা অ্যামোর্টাইজেশনটা নাই বুঝলাম, না বুঝে ডেপ্রিসিয়েশনটা বুঝি। ডেপ্রিসিয়েশনটা বুঝতে পারি তো না, একটা প্ল্যান্টের
ফ্যাক্টরি যে প্ল্যান্ট অ্যাসেট কিনা হলো সেই প্ল্যান্ট অ্যাসেটের ডেপ্রিসিয়েশন যেটা আমরা করি সেটার জন্য কোনো পেমেন্ট করতে হয় না, এটা নন ক্যাশ আইটেম। আর অ্যামোর্টাইজেশন যদি বুঝতে হয়, অ্যামোর্টাইজেশনের সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। আমরা যারা ফিনান্সিয়াল, আপনি কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্টুডেন্ট ছিলেন না মনে হয় না? না স্যার, বিলুপ্তির সাধন আছে অ্যামোর্টাইজেশন, বাংলাতে বিলুপ্ত। অ্যামোর্টাইজেশনের মেইন কনসেপ্টটা হচ্ছে আমি যে অ্যাসেটটা ক্রয় করলাম বছর শেষে গিয়ে ওই অ্যাসেটটাকে রিভিউ করলো। কিছুক্ষণ আগে একটা মোবাইলের আমি একটা এক্সাম্পল বলছিলাম যে আমাদের সমুদ্র বিজ্ঞানী 50,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, এই মোবাইলটা লাইফ টাইম হচ্ছে 3 ইয়ার্স। তাহলে এই 50,000 টাকাটা আমরা 3 ইয়ার্স এর অ্যাকাউন্টসে ভাগ করে দিব, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আমার অ্যাসেটটাকে ফ্লেক্স করে দিব, 3টা ভাগে ভাগ করে দিব, তাহলে ওই 3টা ভাগেই এক্সপেন্সেস হিসেবে সেখানে শো হবে। আচ্ছা, আর অ্যামোর্টাইজেশন হচ্ছে আমি এই 50,000 টাকা দিয়ে মোবাইলটা কিনলাম, বছর শেষে গিয়ে যখন ইয়ার এন্ডিং হবে ওইটাকে রিভিউ করব, দেখবো যে 50,000 টাকা দিয়ে যে মোবাইলটা ক্রয় করলাম, স্যামসাং যে মোবাইলটা আমি ক্রয় করলাম, সেটা যদি 3 বছরে আমি ভাগ করতাম 17,000 করে হতো, কিন্তু মার্কেটে ওই মোবাইলের দাম হচ্ছে এখন 25,000 টাকা। সেক্ষেত্রে আমার কি করণীয়? সেক্ষেত্রে আমাকে করতে হবে কি অ্যামোর্টাইজেশন, যে অ্যাসেটটা আমি ক্রয় করলাম এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমাকে রিভিউ করতে হবে যে আমার অ্যাসেটের মার্কেট ভ্যালু কত, সেই হিসাবে আমাকে না, আমার মনে ভুল হচ্ছে, অ্যামোর্টাইজেশন মনে ভুল হচ্ছে। আর কেউ একটু রিক্যাপ করেন তো স্যার। এটা কি টাইম ভ্যালু অফ মানির সাথে রিলেটেড নাকি আপনি যেটা বলতেছেন? এটা টাইম ভ্যালু না, ওইটা আমি একটা অন্য কনসেপ্টে বলতে, অ্যামোর্টাইজেশন এক সেকেন্ড না, আমার কনসেপ্টের সাথে আবার ভুল বললে আপনারা সবাই আমাকে বকাঝকা করবেন। স্যার অ্যামোর্টাইজেশনটা বেসিক্যালি ল্যান্ডের হয়, ল্যান্ডের হয় না স্যার। অ্যামোর্টাইজেশন হয় হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস। হ্যাঁ স্যার, amortization is an accounting technique used to periodically lower the book value of a loan or intangible assets over a set period of time. In relation to loan or amortization focuses on spreading out loan payments over time. আরো কিছু কনসেপ্ট আছে, মানে আমার এই মুহূর্তে মাথা থেকে ছুটে গেছিল এটা। এখানে যে অ্যাসেটটা উনি ক্রয় করলেন সেটা তো কন্ট্রাকচুয়াল অ্যাসেট ছিল, ওই যে কন্ট্রাক্টটা ছিল সেই কন্ট্রাক্ট অনুসারে উনি খরচটাকে স্প্রেড করে দিলেন, সেজন্য এখানে অ্যামোর্টাইজেশন ছিল, ডেপ্রিসিয়েশন না দিয়ে। স্যার একটা জিনিস স্যার, আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব মানে বাজেট, এটা হয়তো মর্গেজ প্রপার্টি ছিল, বুঝছেন? মর্গেজ প্রপার্টি হলে ওই প্রপার্টিকে অ্যামোর্টাইজ করতে হয়। স্যার ওই যে অ্যামোর্টাইজেশন শিডিউল করছি আমরা, ওই একই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে হয়। ওই যেহেতু এটা ফ্রি হোল্ড প্রপার্টি না, ফ্রি হোল্ড প্রপার্টি না হলে ওই টেকনিকটা অ্যাপ্লাই করতে হয়। এটা কিভাবে স্যার আমি বুঝলাম না। আচ্ছা, এটা আবার বুঝাইতে হলে আবার বলি। আমরা আবার কিছুক্ষণ আগে বললাম যে অ্যাসেটটা আমি ক্রয় করলাম এটার ওভার দ্য পিরিয়ডে আমি ভাগ করে দেওয়াটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ওই অ্যাসেটটা আমার অ্যাসেট ছিল, আর এখানে এই যে অ্যাসেটটা আমি যে অ্যাসেটটা আমি মর্গেজ নিলাম অথবা ভাড়া নিলাম, সেই অ্যাসেটটা আমার অ্যাসেট না। তখন ওই অ্যাসেটটাকে যখন খরচটাকে আমরা এটার পিরিয়ডে ভাগ করে দিই, সেটাকে বলে অ্যামোর্টাইজেশন। 20,000 টাকা এটা মানে কেমনে আসছে স্যার? এটা বলা নাই, এটা অঙ্কে বলা ছিল না, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা বলা ছিল না। কারণ কিভাবে আসছে সেটার ক্যালকুলেশন বলা থাকলে আমাকে করতে হতো, কিন্তু সেখানে বলা ছিল না। স্যার একটা জিনিস স্যার, আমরা যখন বাজেটের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানাবো তখন তো স্যার আমরা এই যে নন ক্যাশ আইটেমটা বাদ দেব না, তার আগের না দিব না। এখানে এই জিনিসটা করলাম শুধুমাত্র ওই যে ক্যাশ ডিসবার্সমেন্ট জানার জন্য। এই লাস্টের অ্যামাউন্টটা আমার দরকার ছিল, 76 মানে 76,000 96,000 এগুলো আমি যখন প্রোডাকশন বাজেট করব না, আমি যখন এই টোটাল কস্টের বাজেট করব বা ফিনিশ গুডস এর বাজেট করব, তখন কিন্তু এই পুরো ফিগারগুলোই আসবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা যতটুকু পড়লাম আপনারা বাসায় আরেকটু রিভিউ করবেন, যেহেতু এই টোটাল জিনিসগুলো আপনাদের হাতে আছে। স্যার আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, যদি একটু স্ক্রিন শেয়ার করতে দিতেন, যদি এখন ক্লাস শেষ হয়ে যায়। না, এখন আর করা যাবে না, কারণ ক্লাস শেষ তো। মনে হয় স্ক্রিন শেয়ার কি করতে দেই আপনাদেরকে?
দেওয়া যাবে যদি আপনি আপনারটা অফ করে না। যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে দেখাবো না এখন আর ওই যে দেখেন ওই বাজেটটা স্যার যেটা আপনি যে ক্যাশ কালেকশন বাজেটটা আমি মানে কিভাবে তখন বলছিলাম ও না থাক দরকার নেই, এটা আপনার আমারটা ফলো করতে পারবেন না, আপনার একটা আন্ডারস্ট্যান্ডেবল একটা ফরম্যাট দিলে কোনো মানে কোনো বাধা ধরা রুল নাই করা যায় না কারণ এখানে পড়লো একরকম, আমি যখন এক্সেলে করতে গেলাম আমি তো ডিফারেন্ট ওয়েতে করলাম। আচ্ছা স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। জি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, ইকোনমিক্স গ্রুপ 1 কে আমি এখনো পাইনি। ইকোনমিক্স গ্রুপ 1 আমাকে একটু অ্যাড করেন আপনাদের সাথে ফেসবুকে। গ্রুপ 2 এর সাথে অ্যাড হয়েছে। জি বলেন। ভাই আমি তো ওই হোয়াটসঅ্যাপ থেকে রিমুভ হয়ে গেছি, এখন কিভাবে অ্যাড হবো?